What's up, guys? I guess it's podcast 9, most probably 8 or 9. Welcome back after a long gap. যদিও আমরা শ্যুট করি নাই, কিন্তু লং গ্যাপ হয়তো চ্যানেলের ক্ষেত্রে না, কারণ কালকেও একটা পডকাস্ট আপলোড হয়েছে, এটা হয়তো কালকে আপলোড হবে, কিন্তু এর মাঝখানে একটা গ্যাপ ছিল, ওইটা আমরা বলতেছি, কারণ উই ডিডন্ট শুট এনি পডকাস্ট ফর মান্থস, আই গেস 1 month. Yeah. So, this is my brother. What's up, bro? Me Rafiquzzaman, if you don't know. How are you doing? Alhamdulillah. And what's up, our another co-host? আমাদের সাথে আছে again This is Shahjad from Shahjad's Life. So From Shahjad's Life. There. আচ্ছা চ্যানেলের লিংক দিয়ে দেবো in the description. Okay, so আমরা একটু বেশি আলাপ করে লাই ফার্স্ট ইন্ট্রোতে। এখন আমি ডিরেক্ট টপিকে চলে যাব, অ্যান্ড আমি তোমাদের দুইজনের কাছে আস্ক করতে চাই। ফার্স্ট আমি রফিকুজ্জামানের কাছে আস্ক করতে চাই যে আমাদের সবার লাইফে একটা ফেজ আছে, আই গেস এভরি ফাকিং পারসন ইন দ্য ওয়ার্ল্ড যারা সেলফ ইমপ্রুভমেন্টে আছে, যে একটা টাইম যায় তারা খুব ডাউন থাকে, তাদের ব্রেইনে অনেক বেশি চিন্তা থাকে যে ইস আমি করতেছি না, আমার এটা করতে হবে, ওইটা করতে হবে, আমি কেন কাজ করতেছি না, কেন প্রোক্রাস্টিনেট হয়ে যাচ্ছে। সে প্রোক্রাস্টিনেটও করতেছে, আবার স্ট্রেস, কিন্তু একটা লুপ বলা যায় যে অনেক দিন ডিসিপ্লিন, তারপরে একটা লুপ হলে পরে সেখানে সে অনেক বেশি স্ট্রেস থাকে, মেন্টাল হেলথের 12টা বাজে যায়, কারণ সে হয়তো যেসব করার কথা করতেছে না বা যেসব ব্যাড হ্যাবিট ওইগুলোতে ফেরত যাচ্ছে। এই টাইমটাতে কি করা উচিত, কিভাবে কামব্যাক করা যেতে পারে, বা এই টাইমটুকু, এই টাফ টাইমে কিভাবে নিজের ঠিক রাখা যেতে পারে, নিজের মেন্টাল হেলথ, বা কিভাবে কামব্যাক করতে হয়? হোয়াটস ইওর ওপিনিয়ন? এখন আমি জাস্ট একটা জিনিসই করতে পারবো, যেটা হলো, যেটা আপনি মেনশন করলেন যে ওদের লাইফস্টাইল একদম পুরো শিট হয়ে যায়, সো ওদেরকে একদিন একটু কষ্ট করে ফোনে অ্যালার্ম সেট করতে হবে ফজরের সময়। যারা মুসলমান, আই হোপ আমাদের সব ভিউয়ার্স মুসলমান, সো যারা মুসলমান ওরা হলো একদিন কষ্ট করে জাস্ট ফজরে আসবে, অ্যান্ড দেন ফজর থেকে বের হয়ে কোনো একটা লম্বা ওয়াকে যাবে, কোনো উদ্দেশ্য থাকবে না হাঁটার, জাস্ট একটু হাঁটলো। আই থিঙ্ক ওটা একটা গুড স্টার্ট ওর জন্য। অ্যান্ড অবভিয়াসলি একটা ইচ্ছা থাকা লাগে, কারণ আমি জোর করেও কখনো কাউকে চেঞ্জ করতে পারবো না, নিজে থেকে চেঞ্জ হওয়ার ইচ্ছা থাকা লাগে। বাট ইফ এনিওয়ান ওয়ান্টস টু ফিল যে একটা ভালো মাইন্ড কেমন লাগে আর কি, একটা ভালো একটা দিন কেমন করে যায়, দেন হি শুড স্টার্ট দ্য ডে উইথ ফজর অ্যান্ড দেন এ ওয়াক। রাইট, কিন্তু হোয়াটস ইওর অপিনিয়ন যে ওই টাইমে কী করা উচিত, যখন তারা অলরেডি লো, ওই দিনে মনে করো যে দুপুরবেলা, আচ্ছা, বা ওই দিনেই সে লো, বিকালে প্রোক্রাস্টিনেট করতেছে আর ভাবতেছে, অ্যাংজাইটি বাড়তেছে, ওই টাইম ওর কী করা উচিত? আচ্ছা, কারণ একটা ডে আমি এটা দেখছি পার্সোনালি, আমি যেদিন দিন ভালো মতো না শুরু করি ওই দিন আমার ভালো যায় না, তো ওইটা তো মাস্ট। কিন্তু যদি দিন অলরেডি শিট হয়ে গেছে এখন কি আমি পুরো শিটই করবো যে না থাক, হয়ে তো গেছে, লেটস স্ক্রল। আচ্ছা, এখন আমি একদম রাইট অ্যান্সার জানি না, রাইট অ্যান্সার না, তোর তুই কি করিস, কারণ এটা আমরা সবাই ফিল করি, এটা দুনিয়ার সবাই। এটা আমার এক্সপেরিয়েন্সটা হলো যে আমি নিজেকে মনে করি আমি একদম আমি এখন যে সেলফটা আছি অনেক ব্যাড একটা সেলফ, সো আমি ট্রাই করি যে আমি আর কি একটা গোসলে যাই, যাতে আমি মনে করি যে আমার আগের ব্যাড সেলফ তো সব ধুয়ে গেছে, দেন বের হয়ে এবার হলো আবার আর কি বাইরে যেতে হবে। দ্য মেইন থিং ইজ যে আর কি তোমার যে কমফোর্ট জোন, তোমার রুম থেকে বের হতে হবে, রাইট না, অ্যান্ড দেন বাইরে যে হাঁটো যাই করো, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু গেট আউট। অ্যাটলিস্ট ছাদে, যারা ঢাকায় আছে অ্যাটলিস্ট ছাদে যে কিছুক্ষণ রোদে বসে থাকলে। দিস ইজ হোয়াটস ইওর অপিনিয়ন ম্যান? সো তোমার কোয়েশ্চেনটা যদি আমি ঠিক করে বুঝি, যে একজনের দিন অলরেডি শিট হয়ে গেছে, সে তখন কি করবে? শুধু তাই না, আমি অলসো বলি যে ফার্স্টে আমি ভাবছি যে একজনের লাইফ শিট, তো সে কি করবে। সো আমি দুইটার অ্যান্সারই দিব। ফার্স্টে হচ্ছে লাইফ শিটের বিষয়টা, একটা অনেক সুন্দর কথা অর্পণী আমার বলছিল, যে এটা একটা গেমের কথা, যে কিছু চেঞ্জেস লাইফে না করলে অন্য কিছুতে চেঞ্জেস আসবে না। সো একজন যদি সকালে না ওঠে, তার সকালে উঠতে হবে। একজন যদি জিম না করে, হাঁটাহাঁটি না করে, তার সেটা করতে হবে। অ্যান্ড
আরেকটা ভালো কথা যে মানে সবসময় যে একটা ডেস্টিনেশন মেনটেন করে হাঁটতে হবে বা কিছু ডেস্টিনেশন মেনটেন করে করতে হবে এমন না। যেমন গত দিনই আমি মানে খুব লো ফিল করতেছি আর কি বিকালের দিকে। সো আমি ভাবতেছি যে কী করবো, বিকজ আমি যদি তখন বাসায় থাকতাম আমি হয়তো অনেক উল্টোপাল্টা কিছু করতাম। সো আমি জাস্ট ভাবলাম যে জাস্ট একটা ভালো ড্রেস আপ করি আর বেরোয় পড়ি একা, ঠিক আছে, জাস্ট বেরোয় যাই। অলসো একটা ঘড়ি নিয়ে আসছিল একটা জায়গা থেকে, সো ওইটা একটা কাজ ছিল। আচ্ছা, সো লং স্টোরি শর্ট, আমি ঘড়ি নিছি একদম শহরের এক প্রান্ত থেকে, সেখান থেকে নিয়ে আমি শহরের আরেক প্রান্ত পৌর পার্কে গেছি, যে ওখানে বসলাম। কোনো গোল ছিল না, ভাবছি যে জাস্ট একটা পেপসি নেবো আর বসবো। সো যখন এটা হলো তখন একটা পরিচিত ফ্রেন্ডরে দেখি, অ্যান্ড ওর সাথে অনেক ভালো বিজনেস নিয়ে কথা হয়, নট লাইক জাস্ট পড়াশোনার ফালতু কথা। সো বেসিক্যালি এইটাই যে লাইফে কিছু জিনিস ডিফারেন্ট করতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বাদ দিতে হবে, মাঝে মাঝে নিজের বাসা বাদ দিতে হবে, একটু এমন জিনিস করতে হবে যেটা সাধারণত অন্যরা করে না বা আমি নিজেও করি না। আর ছোট করে যদি বলি যে ডে অলরেডি শিট, তখন কি করতে হবে, তখনও সেমই, যে ধরো লেট করে উঠলাম, ঠিক আছে, ধরো 10টা 11টায় উঠলাম। সো এইটা ভেবে এবার বসে থাকা যাবে না, তখন অ্যাটলিস্ট লাইক জোহরের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, ঠিক আছে, গোসল করে। অ্যান্ড তারপরে বাকি ডেতে সকালের কাজটা বাদে যা আছে সেটা করতে হবে, করে সকালের যেটা গ্যাপ পড়ছে সেটা পরবর্তীতে পূরণ করতে হবে। সো সব কিছু ফিরে আসে যে ডিসএগ্রি আছে, কারণ তোমার সকালের কাজটাই তো তোমার বিগ ফ্রক। সো তুমি আমার ক্ষেত্রে যেটা, যে আমি যতই লেট করে উঠা ফেলি বা যেই কাজে থাকুক, আমি আইসা সকালের ওই কাজটাই করব, কারণ আমি ওইটা রাত্রেবেলা সেট করে রাখছি যে ওইটা আমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। সো ওইটা শেষ করে বাকি পরেরগুলো হইলো নাকি হইলো না ওইটা আমার অত ম্যাটার করে না, ওইটা হয়তো পরের দিন। তাহলে আমার কথাটা ভুল হয়েছে, যে মানে পরের কাজ না, বিগ ফ্রকটারে তাহলে যখন টাইম পাইছি তখনই ঠিক করে শেষ করে, তখন শেষ করে ডেইলি কথা। হ্যাঁ, রাইট, এরকম কিছু ডিফারেন্ট করতে হবে। কারণ আমরা যদি ডিফারেন্ট কিছু না করে ভাবি যে ডিফারেন্ট কিছু হবে, কারণ আমরা এখন অনেক রিস্ক নিয়ে কিছু ডিসিশন নিচ্ছি আমাদের বিজনেসের জন্য, টু বি অনেস্ট, তাই না, অনেক রিস্ক নিয়ে। কিন্তু এই জিনিসটা দরকার, কারণ রিস্কের সেই ভয়টা মাথায় থাকলেও অ্যাটলিস্ট ওয়ার্কে ফোকাস করা যাবে। কারণ বাসার কমফোর্ট জোনে আমরা অনেক কমপ্লেন করি যে আব্বু আম্মু প্যারা দেয়, কিন্তু ওই প্যারা এমন প্যারা না যে ওই প্যারার জন্য আমি সব কিছু ভেঙে চুরে ফেলায় ওয়ার্ক করব। ওই প্যারাটার জন্য হয়তো একটু ডিমোটিভেট হই, কিন্তু বাসা তো কমফোর্ট জোনই, সকালে উঠে খাবার, দুপুরে গোসল করে খাবার, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে খাবার, সব পাখি দেখতেছো না, এরা সব ওরা শিখছে কেমনে জানো, গাছের থেকে পড়ে না, যেদিন ওরা নেস্ট থেকে লাভ দিছে ওই দিন, তার আগদিন পর্যন্ত ওরা শিখে না, এখন ওরা সারা দুনিয়া উঠে বেড়ায়। সো দ্যাটস দ্য থিং, আমরা এখন পর্যন্ত আমাদের নেস্ট থেকে লাভ দিতে পারি নাই। সো এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে অনেক বড় রিস্ক, পয়রা যেতে পারি, করতে পারি, বাট রিস্কটা নিয়ে লাভ দিতে পারলে ওদের মতো উঠতে পারবো। দ্যাটস দ্য পারফেক্ট অ্যানালিসি, মানে এটা পুরো পারফেক্ট। আচ্ছা, আমি যদি আমার সাইড দিয়ে বলি, আমার এটা অনেক হয়, অনেক লাইক, অ্যান্ড আমি এটা এখন মনে করি যে ইটস নর্মাল। এরকম একটা সব দিন যে 100 যাবে, ইটস নট ম্যান্ডেটরি যে এভরিডে 100% যাবে। আমি যেটা দেখি, যদি গ্রাফটা এরকম করে উঠতেছে, ঠিক আছে, তারপর একটা দিন খারাপ গেল, এরকম আবার উঠলো গ্রাফ, আবার একদিন খারাপ গেল, আবার এক সপ্তাহ ভালো গেল, ইন দ্য লং রানে যদি আমি ওই গ্রাফটা যেটা 1 মান্থের দেখলাম বা 1 উইকের দেখলাম, ওইটা যদি আমি 1 ইয়ারের যে দেখি, দেখা যাবে যে কোনো ডাউন নাই। 1 ইয়ারে কিন্তু খালি উঠছে, আস্তে খালি উঠছেই দেখা যাবে, মানে আস্তে আস্তে একটু নিচে নামে আবার উপরে। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমি যেটা বলতে চাইলাম যে আমাদের মেইন প্রবলেম হলো আমাদের মাইন্ডে। আমরা একটা দিন খারাপ করি আর ভাবি যে আমার আগের সব অ্যাচিভমেন্ট শেষ, আমাদের সব অ্যাচিভমেন্ট ফিনিশ। কেমন আমরা ভাবি যে এরকম হ্যাঁ তো এতখানি উঠছি, আজকে খারাপ দিয়ে গেছে মানে আমরা এরকম নাইমা গেছি, এরকম তো না। আমি একটা পাহাড়ে উঠতেছি, আমি একটা পা পিছলা খাইছি, এই মানে তো এই না যে আমি নিচে নাইমা গেছে আবার উঠতে হবে। আমি আমার জায়গায় আসছি, হয়তো 2 স্টেপ নিচে নামছি, আমি আবার 4 স্টেপ 5 স্টেপ 6 স্টেপ উপরে উঠে আবার একটা পিছলা খেলাম। লাইফ মানে তোমার হোঁচট খাইতে হবে, শয়তান আছে, তোমার নাফস আছে, তোমার ব্রেইনের একটা পার্টি আছে তোমার লেজি করে রাখার, তোমার অবস্টিকেল আছে তোমার ওয়েতে টেস্ট আছে। সো লাইফ কোনো মানে ইজি পাথ না। এখানে তুমি অ্যাজ এ হিউম্যান বিং তোমার বারবার হোঁচট খাওয়া লাগবে, তুমি বারবার পইরা যাবা, তুমি বারবার দেখবা তোমার হেল্প করার কেউ নাই, তুমি আবার একটু আগাইবা, আবার পড়বা, এটাই লাইফ।
এই জায়গা থেকে তোমার লার্ন করা লাগবে। সো আমার মতে আমি এটা করি যে ওই সময় আমরা যেটা করি যে ভাবি যে আমার সব অ্যাচিভমেন্ট শেষ, ওই সময় আমরা ব্রেনরে বেশি টর্চার করে ফেলি, মেন্টাল হেলথে বেশি খারাপ করে ফেলি। মনে করো যে একবার ফ্যাপ করে ফেলছি, তাহলে যে নো ফ্যাপে আছে, ইস আমার 60 দিনে ছিলাম, এখন আমি ডে 0-তে চলে আসছি। না, তুমি ডে 60 দিন অ্যাচিভ করছো, তারপরে হয়েছে এটা তোমার ডে 61, তোমার ডে কাউন্ট করার কিছু দরকার নেই। তো এর মানে এই না 60 কিন্তু লাইক ওর বেঞ্চমার্ক হয়ে যায়, তাই না? সেটাই। আবার আরেকটা ডে 60 এর বেনিফিট ওর কাছে আছে এখনো। তো এইটার সবচেয়ে ভালো হামজা যে উদাহরণটা দেয় যে জিম, যে জিম যদি এরকম হয় যে আমরা জিমে যাই 3 মাস কেউ জিম করলো, সো নো ফ্যাপটা জিনিসটা এরকম যে মানুষকে বুঝায় যে তুমি হলো নো ফ্যাপ করবা, অনেক শক্তি হবে, অনেক ভালো, এটা তোমার লাইফ চেঞ্জ করে দিবে। কিন্তু তুমি যদি একদিন মিস করো তাহলে আবার ডে তোমার স্টিক নষ্ট। হ্যাঁ, সো এটা যদি জিমে হইতো যে বলতেছে যে যদি আমি একজনে বলি যে তুমি জিমে যাবা, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তোমার ভালো ফিজিক আসবে, কিন্তু যদি তুমি একদিন করো তারপরের দিন তুমি আবার আগের মতো ফ্যাট, তাহলে কি কেউ যাবে জিমে? তো ভয়েই যাবে না। এটা তো এভাবে কাজও করে না, কোন দুনিয়ার কোনো কিছু এইভাবে কাজ করে না। ওটা আমার একটা রেস্ট দে। হ্যাঁ, ওইটা একটা রেস্ট দেয়। আমি এটাই বলতে চাই যে এরকম যদি হয়ে যায় ওইটা একটা রেস্ট দেয়। ওইটা কারণ আমার যখন মেন্টাল হেলথ আরও খারাপ হবে তখন আমি আরও বেশি প্রোক্রাস্টিনেট করবো। আচ্ছা, সব ফালাই দিলাম, আমি একটা জার্নাল নিয়ে ছাদে বসলাম, আজকে আমি আর কিছু করবো না, আমি জার্নাল নিয়ে বসলাম, ছাদে শুয়ে থাকলাম, ভালো কিছু করলাম, তাইলে কি যাচ্ছে একটু ডাউনফল গেছে, ভালো ওর সময় মাথায় অনেক আইডিয়াজ আসে এইসব। এটা একটা বই আছে, দ্য আর্ট অফ নট ডুইং, কি জানি, আচ্ছা আমি এটা ভুলে গেছি, একটা ইসের, এটা ওরকম একটা চাইনিজ অনেক আগের একজনের লেখা। সো দ্য আর্ট অফ নট ডুইং না কি একটা জানি। আচ্ছা, মানে সেখানে ও বুঝাইছে যে মানুষ সবচেয়ে বেশি আইডিয়াস জেনারেট করে যখন সে কিছু করে না। তুই যদি 7 দিনই কাজ করিস, তুই তো নতুন কিছু ক্রিয়েটিভ কিছু জেনারেট করতে পারবি না। তোর মাইন্ডে তুই একটু রেস্ট দেওয়া লাগতে পারে, মানে দিতে হবে, রেস্ট দিতে হবে, ভালো জায়গায় যেতে হবে। আমার কথা হলো যে কোনোদিন যদি এরকম আমি রক সলিড ডিসিপ্লিন হুট করে একদিন আমি নাই, হয়তো ওই দিনটা আমার ব্রেন চাইতেছে কিছু ভাবতে, কিন্তু আমি নিজের স্ট্রেস করে এবার আমি ফ্যাপ করতেছি, এবার আমি স্ক্রোল করতেছি, এবার আমি শুয়ে থাকতেছি, ওইটা না করে আমি উঠা লেট হয়ে গেছে, উঠলাম একদিন লেজি, সমস্যা কী হয়েছে? লেজি পিপল সবচেয়ে ক্রিয়েটিভ আইডিয়া থিঙ্ক করে। সো ওই দিন আমি লেজি হয়ে গেছি, উঠলাম, উঠে আস্তে আস্তে সব করলাম, ব্রাশ করলাম, হ্যাঁ ওয়ার্কআউট একটু করলাম, আজকে মন চাইতেছে না, আচ্ছা ঠিক আছে পরে করব, একটু বসলাম। আগে অনেক প্রজেক্ট থাকে যে আমাদের করার ইচ্ছা কিন্তু আমরা করতে পারি না টাইমের জন্য, কিন্তু এইখানেই কিন্তু অ্যাজ আ সুপিরিয়র ম্যান আমাদের করতে হবে। সুপিরিয়র ম্যানের কিন্তু একটা দ্য ওয়ে অফ দ্য সুপিরিয়র ম্যানে একটা চ্যাপ্টার আছে যে লিভ ইন ইউর এজ, কি জানি চ্যাপ্টারটার নাম, লিভ বাই ইউর এজ, মানে তোমার আর কি সব সময় আর কি একটা এজে থাকতে হবে, কখনো মানে পুরো সেফ জোনে থাকা যাবে না। সেটাই, ডেঞ্জারের পাশাপাশি হাঁটতে হবে। সো আমি এটারে কেমন মনে করি যে অ্যাজ আ মাস্কুলিন ম্যানের ওই এজটা কি যে তোর তো ওয়ার্ক থাকবে, তোর তো বিজনেস থাকবে, তার পাশেও তোর কিছু প্যাশন বলবো বা কিছু ড্রিম কাজ থাকে যেটা মানুষ ভাবে যে আমি 5 বছর পরে শুরু করবো, 6 বছর পরে, সেটা তুই এখনই শুরু করতে পারিস। মনে কর ইউটিউবিং বা এই পডকাস্ট, এনিথিং, বা ইনস্টাগ্রাম থিম পেজ পাশাপাশি চালাইতে মন চায়, তাহলে ওই যে একদিন যে গ্যাপ গেল, ওই দিন ওইটা নিয়ে একটু ভাবলাম, ওই দিন ওইটা নিয়ে কিছু বানাইলাম, আমার প্যাশন প্রজেক্ট নিয়ে কিছু করলাম, তাইলে কিন্তু আমি আমার ওই যে এজের সাথে চলা হয়ে গেল অ্যাজ এ সুপিরিয়র ম্যান। হ্যাঁ, সো এইসব লেজি ডেও অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটারে সেলফ ইমপ্রুভমেন্টে এইগুলারে আর কি খারাপভাবে দেখা হয়, কিন্তু আমি এটারে পজিটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করি, অ্যান্ড আই গেস এটা ইট হেল্পস মি। সো দ্যাট ওয়াজ তাহলে আমরা তিনজনেই তো বললাম যে মানে কি করতে হবে, তাহলে কি করা যাবে না, বা আপনি যদি লাইক একটা সেন্টেন্সে বলতে যে কি করা যাবে না, তাহলে অনেকে তো, আমি যদি একটা সেন্টেন্সে বলি যে একটা জিনিস খালি করবা না, সেটা হলো বেডে থাকবা না, দ্যাটস ইট। সাজ্জাদ কোন মানে কিছু একটা বল, লাইক একটা জিনিস যদি না করতে হয় তাহলে সেটা হচ্ছে আর একটু জোরে বল। ঠিক আছে, মানে একটা জিনিসই যদি করতে হয় তাহলে সেটা ওই একটা জিনিসে যে লেজি হওয়া যাবে না, মানে হয় কি যে আমরা তো অনেক ব্রড কিছু, মানে যদি মনে তোমার ক্ষেত্রে কাজ করে, মনে করো যে তোর এক্সপেরিয়েন্সে কোন অ্যাকশন থেকে বললে ফ্যাপ করা যাবে না, লাইক অলরেডি একবার ফ্যাপ হয়ে গেছে, সেটা ভাবে সেকেন্ড টাইম আবার করা যাবে না, তখন একটু ব্রো। কিন্তু তুমি কখনো ভাবছো এটা রুট কি, তুমি কেন করো ফ্যাপটা?
আমি জানি আমার রুট কি, আমি যে কেন বললাম যে আপনার কমফোর্ট হলো বেডের জন্য, Bed। আমার সমস্যা হচ্ছে লেজিনেস, এমনকি So, আমি বেডে আমার আর্জেস আছে, আচ্ছা আচ্ছা। সো আমি বেডে থাকতে চাই না। তো লেজিনেসটাই মেইনলি সমস্যা, তো আমি ওটা একবারই বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। লেজিনেস না, Because এটা সত্যি কোনো একটা কথা- প্রবলেম হতে পারে। যেমন মনে করো যে আমার ক্ষেত্রে বেডের আগে এটা কি ছিল জানো, এটা ছিল ফেসবুক। আমি বসে বসে ফেসবুক চালাই, তো এখন আমি ফেসবুক সবই করে ফেলছি, ব্লক করে ফেলছি। সেরকম কোনো যদি পার্সোনালি থাকে যে এখান থেকে আমার শুরু হয়, কোনো ওয়ার্ড থাকলেও সেটা ফোনে রাখাই যাবে না, সেটা আমার সব কিছু থাকবে পিসিতে। অ্যান্ড অলসো লেজিনেসের যে বিষয়টা, যে মানে আমি সবসময় যে খারাপ কাজগুলো করছি সেগুলো মেইনলি লেজি মাইন্ডের জন্য। অনেকে বলে যে মানে রাগের মাথায় অনেকে ভুলভাল ডিসিশন নেয়, বাট আমার সব সময় খারাপ কাজগুলো হয়েছে লেজি হওয়ার জন্য আর কি। অ্যান্ড এইটাই সমস্যা, যে লেজিনেসটাই। অ্যান্ড এডিকশনের কথা বললে কি, যেমন তোমরা আমারে স্পেসিফিক আমারে জিজ্ঞেস করলে, আমি সাজ্জাদ বলবো যে আমার একটাই সমস্যা লাইফে, সেটা হচ্ছে ফ্যাপ। তা বাদে আমার কোনো অ্যাডিকশনও নেই। আমি উইড তো কখনো ট্রাইও করিনি, সিগারেটে আসক্ত না, মানে আয়রন এগুলাতে আমারে টানেও না, ঠিক আছে। কিন্তু একটা জিনিসই আমার সমস্যা, যেটা বাদ দিলে আমার মানে মনে করো 50% প্রবলেম সরে গেল। আর লেজিনেস আছে, সেটা তো একটু ঠিকভাবে চালালে হবেই। জিম আমি একটা ব্রুটাল জিনিস বলি, দুনিয়াতে যত অ্যাডিকশন আছে, মানে নেশার দ্রব্য, গাঁজা, মদ, ইয়াবা, সিগারেট, এগুলার থেকে ভয়ঙ্কর নেশা হলো ফ্যাট। এটা কেউ রিয়েলাইজ করুক আর না করুক, কারণ ওইগুলো তুমি কখনো স্মোক করছো? মুক্ত করছে, ছেড়ে দিতে পারছো কেন? ইজি ইজি না, মাথায়ও আসে না। ইজি এনিথিং। এরকম যতগুলা তুমি আমি নাম বললাম না, এরকম তোমার আর্জেস আসবে, দুনিয়াতে আর্জেস তো আসবে, কিন্তু ছাইরা দেওয়া ইজি। কিন্তু দেখবা যে ফ্যাপ ছাড়া ইজি না, কারণ ফ্যাপ তো মানে ফ্রি, তো এটা তো এইটাই। কোনো টাকা নাই। That's the সিগারেট thing. তো at least 10 থেকে 20 টাকা লাগবে, তো টাকা যেমন এখন আমার পকেটে টাকা নেই, সেটা কিন্তু আমার কিছু করতে পারবে না। একে এরকম অনেকগুলা ব্যারিয়ার আছে। একে হলো টাকা, দ্বিতীয়ত হলো যে মানে ওইটা খুবই একটা বাজে নেশা, যে নিজেরে সেলফ প্লেজার। হ্যাঁ, সেলফ প্লেজার, এটা কারণ উইদাউট এনি, মানে আমরা আর কি মানে যেভাবে আমাদের প্রাইমারি ব্রেনটা, যে আগের কালে যারা যারা হলো আপনার স্বীকার করতে পারতো, দে ওয়ার সিন অ্যাজ দ্য আলফাস, ওরাই ওমেন। সব ওমেন তো থাকে। এখনকার কালে তো আমার স্বীকার করা লাগে না, তো মানুষ চায় যে আমি আর কি সাকসেসফুল হলে আমার একটা সুন্দর বউ হবে, এই হবে। ও যখন হতে পারে না, তখন দে চুজ দ্য কি বলে ইজি পাথ, যে যে ওই সুন্দর একটা ফেমিনিন ওমেন পাওয়ার যেই কি বলে রেজাল্ট বা যে ডোপামিনটা, ওটা পর্ন দিয়ে দিচ্ছে। তো এজন্যই আর কি ওটা করে। আমাদের টাইমে না, এটা ওই টাইমের like থেকে a- ছিল। কি বলে? সেলফ প্লেজারিং কিন্তু অনেক পুরনো একটা কনসেপ্ট, বাট এই জেনারেশনে এসে এটা একটা এডিকশন হয়ে গেছে। আমি বলি অনেক পুরনো একটা কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু আজ থেকে 200 বছর আগে, 200 না 100 বছর আগেও মেডিকেল সায়েন্সে এটারে বলা হতো যে মানসিক সমস্যা। একটা অ্যাডিকশন তো মানসিক সমস্যা, এটা তো অ্যাডিকশন। right. এটা এত বড় অ্যাডিকশন কেন? কারণ এই যে কারণ হলো নট লাইক যে এটা আমাদের প্রাইমাল নিড, আসলে এই কারণেও না। কারণ যারা বিয়ে হয়ে গেছে কিন্তু ওরা অ্যাডিক্টেড ছিল, ওরা বিয়ের পরও অ্যাডিক্টেড থাকে। তাইলে কেন থাকে? এজন্য বিয়ে সবকিছু ফিক্স করে না। থাকার কারণটা কি জানিস? এটা প্রাইমাল নিডের জন্য না। প্রাইমাল নিড একটা লেভেল থাকে, এটা লেভেলের উপরে চলে যায়, সেটা হলো হিরোইন। হিরোইন কিন্তু যত নেশাদ্রব্য জিনিস এগুলো কিন্তু সব উপকারী জিনিস, জানিস? কোনো না কোনো ভালো থেকেই, মনে করে অ্যালকোহল দিয়ে সবচেয়ে ভালো ভালো ওষুধ বানায়, অনেক কিছু করে। উইড দিয়ে সবচেয়ে দামি ওষুধ বানানো হয়, কিন্তু ওইগুলো দিয়ে মানুষ নেশা করে, ওভারডোজ। তো ওভারডোজটাই হলো নেশা, মানে ব্রেইনের একটা স্ট্রাকচার চেঞ্জ করে। অ্যান্ড আমি যে বললাম যে ইয়াবা ঠিয়াবা এগুলোর থেকে ফ্যাপ কেন কঠিন, ফ্যাপ ছাড়া, এটার কারণ হলো ওই যে হিরোইনে যেই পরিমাণ ব্রেন স্ট্রাকচার চেঞ্জ হয়, ফ্যাপে সেম ব্রেন স্ট্রাকচার চেঞ্জ হয়। তার মানে তুই হিরোইনের ডোপামিন, মেন খেলা তো ডোপামিনে, মেন খেলা মানে বেসিক নিডসের নাম, পুরা খেলাটাই ডোপামিন খেলা। সো ডোপামিনে ব্রেইনের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায় ডোপামিন নিঃসরণের ফলে অতিরিক্ত। সো একটা হিরোইন খোরের যেই পরিমাণ স্ট্রাকচার, ব্রেইনের যে স্ট্রাকচার হয় ওই সেম স্ট্রাকচার পাওয়া যায় একটা ফ্যাপারের। এই জন্য হিরোইন কিন্তু দুনিয়ার সবচেয়ে অ্যাডিকটিভ একটা নেশা, খুবই ভয়ানক।
এই জন্য হিরোইনের মতো ওইটাও অ্যাডিক্টিভ, মানে ফ্যাপিং। অ্যান্ড সে ডোপামিন ডিটক্স করলে কি এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়, যে ঠিকভাবে ডোপামিন ডিটক্স করলে? ডোপামিন ডিটক্স তুমি যদি ফুললি করতে পারো, ডোপামিন ডিটক্স মানে তো কোনো ডোপামিন তুমি করবা না, তাই তো এই ডোপামিনে তুমি রিলিজ করবা না, ইভেন তুমি চিন্তাও করতে পারবা না, নট লাইক এনিথিং। তুমি তোমার গার্লের সাথেও বেশি কথা বলতে পারবা না, কারণ ওইটা তোমার ডোপামিন রিলিজ করে, একটা আর্ট চলে আসে, তো তোমার তখন তো কি করার ওয়ে নাই। না অ্যাকচুয়ালি মানে আর কি আমাদের ট্রিগার কি ওটা হলো আমাদের শনাক্ত করতে হবে। লাইক আমার ক্ষেত্রে হলো মেইনলি ফোন। যদি আগে আরও খারাপ ছিল, আগে মনে করেন ফোন না থাকলেও মানে আমি এত বেশি কী বলা যায় আই থিঙ্ক মানে একটা ইন্টেলেকচুয়াল জেফ্রি, যে আমি হলো মাইন্ডে একদম ক্রিয়েট করে ফেলে যে আসলে তোমার এরপর তোর যদি এখনো যদি ফোন না থাকে, কিছু না থাকে, তাই তুই দেখবে আস্তে আস্তে তোর ব্রেন ওইখানেই যাবে, কারণ তোর ব্রেন অ্যাডিক্টেড, তোর ব্রেন ওই ডোপামিনটা চায়। তো এইটার ক্ষেত্রে আমাদের কি এর জায়গায় আমাদের নিজেদের স্ট্রাগল করাই লাগবে, আমাদের ফেস করাই লাগবে। বললে অ্যালোন থাকা যায় না, মানে একটা ম্যান হিসেবে মানে একটু মানুষের আশেপাশে থাকতে হয় ফর ইওর ওন গুড। এন্ড অলসো আমি যেটা বললাম ওটা বাইরে হাঁটো, তো এখন বাইরে হাঁটতে করবো, এটা তো পসিবল না। এইটা থেকেই বাইরে থাকা লাগে। আমি যদি একটু বলি যে এইটা থেকেই মেইনলি সেই ডিফারেন্ট কিছু করার আইডিয়াটা আসে, ঠিক আছে? যে টু বি অনেস্ট মানে আমরা কোনো প্ল্যান প্রকাশ করছি না, বাট ধরো বাসা থেকে বেরোয় যদি আমি কোথাও যাই, এটা একটা এনভায়রনমেন্টে থাকে, আমার মনে হয় না যে এটা আমার মাথায় আসবে, লেট অ্যালোন জাস্ট করা, ঠিক আছে? মানে মাথায়ও আসবে। অ্যান্ড টু বি অনেস্ট এটা আমি জানি না এটা কতটা বড় সত্যি, কিন্তু তোমার এনভায়রনমেন্টে যদি দুইজন থাকে যারা কাজ করে, তোমারও ইচ্ছা করবে যে কাজ করা। এমনকি আমরা মানুষরা তো মেইনলি হচ্ছে কম্পিটিটিভ একটা মানে স্পিসিস, আমরা তো কম্পিটিশন পছন্দ করি। তো আমি যখন দেখবো যে দুইজন কাজ করে আমার থেকে বেশি করতেছে মানে আমার সামনে, তখন আমার মানে ব্রেইন মানে লেজি ব্রেন চাবে যে আসলে আমার কম্পিটিশনে জিতা উচিত, নট মেইনলি যে কাজ করা। অ্যান্ড ওইটা থেকেই এটা উঠে আসে। অ্যান্ড অ্যানসেস্টাররাও এভাবে করতো যে এ আজকে এই শিকারটা করছে, ওমেনরা এর একটু বড় চোখে দেখতেছে, আমার তো এর পরের দিন তাহলে ম্যামেজ শিকার করে আনা লাগতো। সো কম্পিটিশন মানুষ খুবই খারাপ দিকগুলাতে নিয়ে গেছে, অ্যান্ড আমাদের কাছে কম্পিটিশনটাকে খারাপভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? কয়টা করছিস নাকি গাইস লিসেনিং, যে কম্পিটিশনটাকে কিন্তু আমাদের সোসাইটিতে খুব খারাপ দেখানো হয়েছে। এটাই বললাম, কারণ আমরা দেখি আমরা রিচ আমাদেরই, হ্যাঁ তাহলে আমরা কম্পিটিশন বানাই দিছি গেমগুলোতে, গেমে খেলে আমাদের বাপ মা থেকে ফ্রি ফায়ার এইসব খেলে। কারণ আমি একটু মানে অ্যাড করতে চাই যে অফকোর্স আগে কম্পিটিশন কীরকম, যে একটা ভালো কথা বলতে গেলাম আর কি, সমস্যা নাই, আমাদের ভিউয়ারও অনেক অ্যাটেনশন স্প্যান আছে, ইউ ক্যান টেক টাইম অ্যাকচুয়ালি, দেয়ার ইজ নো রাশ। কম্পিটিশন জিনিসটা মানুষের একটা ভিতরের বিষয়, এটাকে এত পরিমাণে ভিলিফাইড করা হয়েছে রিচের কথা থেকেই, যে রিচরা তো মেইনলি কম্পিটিশনের উপরে, তাই না? মানে ধরো সবাই তো, তুমি যখন রোডে দেখবা যে সবাই অটো সিএনজি করে এইদিকে ওইদিকে রানিং করতেছে, ওরা কেন রানিং করতেছে? ওরা তো কোনো গোল ছাড়া রান করতেছে না, ওরা তো মানির জন্য দৌড়াচ্ছে সব জায়গায়। ভালো, তো কম্পিটিশনের রিচরা উপরে, অ্যান্ড সবাই দেখবা রিচদের কি করে, ডিসরেসপেক্ট করে বা অপছন্দ করে, নট লাইক সামনাসামনি করতে তো পারবে না, কিন্তু পিছনে পিছনে বলে ও রিচ, ও হ্যান ত্যান অনেক কিছু। সো টু বি অনেস্ট আমি আই ডোন্ট কেয়ার যে তুমি রিচ অর পুয়ার, আমি তোমার রেসপেক্ট করি বেসড অন ইউর মেন্টালিটি। আমি তো অনেক পুয়ার পিপলদেরও হেট করি যারা গরিব, আর আমি ওদের পছন্দ করি না। আমি এটা মানে ডিরেক্টলি ক্যামেরায় বলতেছি, হ্যাঁ অনেক গরিব আছে যাদের আমি পছন্দ করি না, এন্ড আমি ওদের কোনোদিন সাহায্য করবো না, ওরা গরিব, আমি ওদের কোনোদিন সাহায্য করবো না। fucking poor. That's because ওটা আর কি I don't know it blows my mind যে একজনের দুইটা হাত যদি চলমান থাকে সে কি করে লাইক বেক করে, ঠিক আছে? দুইটা হাত চলমান, ঠিক আছে, পা নাই, ইট ব্লোজ মাই মাইন্ড। এন্ড এখন এটা নিয়ে আর বেশি বাড়াবো না, এটা আমাদের টপিকও না, রাইট? এখন তো মানে ভিক্ষা করাও একটা মনে করো বিজনেস মডেলের মতো হয়ে গেছে। তুমি মাইকিং করে ভিক্ষা করে দেখিছো ব্রো? এটা কিন্তু একটা মিম ছিল, আমি আমার মনে আছে 10 বছরও না 8 বছর আগে একটা ইন্ডিয়ান বাংলা মুভিতে দেখছিলাম যে টিভিতে রেকর্ড করা, এটা তোমরা হয়তো দেখলে রেকগনাইজ করবা, যে টিভিতে রেকর্ড করা, ওই রেকর্ডে বলতেছে যে আমি গরিব সাহায্য করুন, আর টিভিটা হচ্ছে রোডের পাশে সেট করা। সো
এটা তো আগে একটা মানে মিম টাইপের জিনিস, এটা তো রিয়ালিটি যে মাইকিং করে ভিক্ষা করা। আই ডোন্ট লাইক দ্যাট। যে মাইকিং করে ভিক্ষা করতেছে, আই সোয়ার টু গড আমি ওরা কোনোদিন টাকা দিইনি। আমার আম্মু আব্বু দিতে পারে, কিন্তু আমি আই সোয়ার টু গড আমি কোনোদিন দিইনি। আচ্ছা বুঝতে, কিন্তু আমি নিজে ধরো আমি চোখে দেখে বুঝছি যে এ গরিব, এমনকি রিক্সাওয়ালারাও তাদের 10 টাকা বেশি দেওয়া যায়, দেখলে বোঝা যায়। আচ্ছা সো দিস ইজ দ্য থিং। আমরা এই টপিকে আসলাম কই থেকে যাই না, লেজিনেস থেকে। লেজিনেস থেকে দেন তুই চলে গেলে ওই যে ফ্রেন্ডসে, তারপরে এটাতে আসলি আর কি পোর মেন্টালিটি। জাস্ট মেনশন করলাম পোর মেন্টালিটি খুবই খারাপ, আমি এটা পছন্দ করি না। আরে টিভি আলারে হয়তো আমি অ্যাট লিস্ট দিতাম একবার ফর ইস কি বলে কারেজ এফোর্ট, যে হি হ্যাড এ গুড আইডিয়া, তাই না? ও কিন্তু নিজে কিছু করতেছে না, না সিরিয়াসলি হিয়ার মি ভিক্ষারের অটোমেট করেছে ব্রো, অটোমেটেড ইজ ভিক্ষা ব্রো, ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম ইন দ্যাট, হি ক্রিয়েটেড এ সিস্টেম। এই ভাই আমার মতে সে আইডিয়া হলো নাটসে নিয়ে চালায় রাখবো, টিভিতে দেখবো, টিভিতে পেনড্রাইভ লাগাই দেবো, এইচডিএমআই টিভি। আচ্ছা কেন সে মেট্রো রেলে চলে না, দেখবো উপরে কি চানাচুর চানাচুর, এটা একটা অনেক ব্রড। আচ্ছা টিভির দোকানে দেখছেন না যে টিভির দোকানে যে খেলাধুলা ছেলে, আমরা ওদেরকে হয়তো কিছু টাকা দিয়ে বললাম এই পেন ড্রাইভে চালাই দেন, হ্যাঁ চালাবে, দেখবে, বলে দেখতে পারি। আমি টিভিতে দেখবো ওয়ালটন চলে, যে টিভি ওই টিভির অ্যাড চলে। বলো, আমি আসলে অর্পণকে আস্ক করতে চাই যে ধর তোর লাইফে ঢাকায় যাওয়ার যে চেঞ্জেসটা তুই আনছিলি, এটা কি তোর অনেক পরিমাণে হেল্প করছে তোর খারাপ জিনিসগুলো বাদ দেওয়াতে? নাকি তুই ওখানেও কমফোর্ট জোনে ছিলি এক প্রকার? আসলে দ্যাটস এ রিয়েলি গুড কোশ্চেন, আমি একটু ভাবতেছি। নাকি এটা আমার মাথার একটা মানে ভুল কনসেপ্ট? না ঠিকই কনসেপ্ট, এটা কোশ্চেন একটা ভাবি আমি। আই গেস যখন আর কি যখন ডিফিকাল্টটা ছিল তখন আমি সেই হিসেবে কাজ করছি বলে তখন আমার লাইফটা ওইটুকু আর কি ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমি লাইফে ঢাকা থেকে যখন ফার্স্ট আসছিলাম যশোরে, তখন আমি চিকুন চাকুন ছিলাম, তাই না? চুল ভালোই ছিল। আমি এই যে তখন রোজার সময় আর কি প্রত্যেকদিন বিকালবেলা ওখানে হাঁটতে যেতাম, হয়তো ভিডিও করতাম, এমনি যেতাম উইথ নো ইন্টেনশন। বাট মানে তখন আর কি তখন ওই যে আমি একটা ডিফিকাল্ট ফেজ আর কি পার করে আইছি সব কিছু মোকাবেলা করে, তখন আমি ওইটা হলো আমার কমফোর্ট জোন বানাই দিয়েছি, কমফোর্ট জোন। অ্যান্ড তারপরে আমি আর মানে আবার মানে তখন হলো আমার উচিত ছিল যে আমার নিজেকে আর কি বলা যায় লাইক আর্টিফিশিয়ালি আরও কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলানো, কারণ তারপরে আবার আমার লাইফ ডাউনফলে চলে যায়। কাজ আমি আমার ডিফিকাল্ট লাইফটা হলো কমফোর্ট বানায় ফেলাই। তবে আমার কাছে মনে হয় যে মানে লাইফে অলওয়েজ আর কি মানে একটা হার্ড সিচুয়েশন বানাতে হয় ইচ্ছা করে। তার মানে টু বি অনেস্ট, তাহলে আমার কথাটা ঠিক আছে, ডাল নেই, হ্যাঁ খাওয়ার জন্য ডাল নেই। হ্যাঁ ওটাই, খাওয়ার জন্য ডাল বানাতেই হবে, খাওয়ার জন্য। হ্যাঁ আমি মানে বলছি যে তার মানে এইটা ঠিক আছে কনসেপ্টটা, যে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে বা একটু চেঞ্জ কিছু করতে হবে। তার সাথে বিষয়টা কি, হামজার একটা ভিডিওতে এটা ছিল যে তোমার লাইফে একটা মোমেন্ট থাকা লাগবে, এন্ড এই মোমেন্টটা ছোট হোক বড় হোক, ওই মোমেন্টটা থাকা লাগবে যে ফাক দিস, না ম্যান এফটি, ফাক দিস ইভেন্ট, মানে এমন কিছু একটা হয় লাগবে। আমি টু বি অনেস্ট আমার লাইফে হয়নি, আমি এখনো রিয়েলি অনেক কমফোর্টলি। ব্রো এগুলো আসলে বানাই নিতে হয়। ইউ আর রং অ্যাকচুয়ালি, এটাতে একটু রং আছে। হ্যাঁ মানে ও রং। এখন ঠিক আছে, মানে তোমরা বলতে পারো যে অনেকে বলে অনেকে আর কি মানে আমি আর কি তোর কথা শুনে যেটা বুঝলাম যে অনেকে রাইট মোমেন্টের জন্য ওয়েট করে যে এটা হবে দেন ইটস গোনা স্টার্ট। এমন হয় না ম্যান, ইউ হ্যাভ টু স্টার্ট ইট জ্যামলি। হামজা যেটা কি বলছে, এটা 2-3টা ভিডিওতে বলছে, এটা হামজার কথা না, এটা একটা আমি অথরটার নাম মনে নাই, একটা বইয়ের কথা, যে একটা মোমেন্ট আসে যখন মানুষ বলে ফাক দিস ইভেন্ট, এফটি, এই মোমেন্টের পর থেকে মানুষ আর কি এই পথে আর চলে না, যে ফাক দিস ইভেন্ট মানে মনে কর পড়ালেখা, তো পড়ালেখা করতেছে কিন্তু যে হামজার এফটি মোমেন্ট কোনটা জানিস? ওই যে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসা ব্লক করে, না ওইটা তো চলে আসলে এফটির পরে। ওর ফাক দিস হলো যে ও গ্রাজুয়েট করলো, এরপর ও সারাদিন উইট খায় আর ইসে অফিসে যায়, রাতে আসে, আস্তে আস্তে ও একদিন রাতে কান্না করে দিছে, প্রায় ও কাঁদতো, আগে ভাবতো যে ও দেখবে যে ওর গার্লফ্রেন্ডকে ফাক করতেছে, হ্যাঁ এরকম কাঁদতেছে, কাঁদতে ওই টাইমটাতে ওর মনে হচ্ছে ফাক দিস ইভেন্ট, ওই চাকরি ছাইরা দিছে, ছাইরা দিয়ে বাসায় গেছে, বাসায় যে ওর গার্লফ্রেন্ডে বলছে যে আমরা ব্রেকআপ। তারপরে ওই জায়গা থেকে পরের দিন চলে গেছে ইংল্যান্ডে, সরি
ও তো ইংল্যান্ডেই থাকে, মানে ওর ম্যানচেস্টার, ওর যে ম্যানচেস্টারে তো ছিল, ওর গ্রামের বাড়ি চলে গেছে আর কি, ওর বাপ মা যে জায়গায় থাকে প্যারেন্টস হাউস। সো ওইটা ওর কাছে ওর এফটি। এরপরে আর লুক ব্যাক করার কোনো জায়গা নেই যে ফাঁক দিছি আমি এই নর্মাল জব লাইনে আমি যাবোই না, আমার বাপ মা যাই হোক, ওর বাপ মা তোর বলছে, কিন্তু আর কোনোদিন ব্যাক করে না। এটা হলো এফটি। সো এই এফটি আমি ইমান গাজ্জির শুনছিলাম যে ইমান গাজ্জি এরকম একটা মেট্রোতে উঠছিল ওই টাইমে, যখন ও কাজ টাজ করতেছে কিন্তু অত সিরিয়াস না। তো এরকম একটা মেট্রোতে উঠছে, উঠা দেখে যে খুবই বাজে একটা অবস্থা, ভিড়, মানুষজন ওয়ার্ক করে আসতেছে একসাথে, সব একই রকম, মানে র্যাটের মতো, গায়ের থেকে মানে সোয়েটের গন্ধ সবার, এর ভিতরে বসে আছে। অ্যান্ড ও ওই সময় একটা ছবিও তুলছিল এটা, অ্যান্ড ওইটা ওয়ালপেপারে দিয়ে রাখছিল। সো ও ওই মোমেন্টটার ওর কাছে মনে হয়েছে ফাঁক দিছিবেন, আমি এই ইভেন্টে থাকতে পারি না, যে আমি ওইখানে ডেইলি মেট্রোতে এসে চাপাচাপি কইরা এর ভিতরে থাকবো, যা ঘুমাবো, আবার সকাল উঠা মেট্রোতে করে যাবো। তো এইটা ওর কাছে ছিল এফটি। এখন তুমি যে কোয়েশ্চেনটা করছো যে আমার এরকম মোমেন্ট আসে নাই, আমাদের এর থেকে খারাপ খারাপ মোমেন্ট গেছে, কিন্তু আমরা কখনো রিয়েলাইজ করি না, মানায় নিচ্ছে আমরা, হলো তার থেকেও খারাপ আমাদের ইভেন্টে আমাদের উল্টা ফাঁক করে দিতেছে। আমি এই কনভারসেশন থেকে যেটা রিয়েলাইজ করলাম, ফাঁক বাই দ্য ইভেন্ট। তো আমাদের হলো অথারের উল্টা হয়ে যেতেছে, কারণ আমাদের লাইফে কত কিছু ডাউনফল হইতেছে, অনেক ডাউনফল আসতেছে। বাপ মা, আমরা বড় হয়ে যেতেছে, আমাদের বয়স হয়ে যেতেছে, বাপ মা চিল্লাইতেছে, বাপ মার কাছ থেকে টাকা নেওয়া, আমরা জিততে পারতেছি না, আমাদের কথায় কোনো দাম দেওয়া হইতেছে না, আমরা না চাইলেও প্রাইভেট হোক হোক আমাদের কিন্তু পড়া লাগবে, আমরা সবাই জানি যে আমাদের ওই পরিমাণ কিন্তু প্রুফ নাই যে আমরা তাদের দেখাইতে পারবো। সো আমরা যদি এইসব জায়গায় মানাই নেই, তাইলে তো আমাদের জীবনেও এফটি আসবে না মরার আগ পর্যন্ত। সো লাস্টে হয়তো ডেট বেতে যে আমরা অনেক করবো, রিগ্রেট করবো, যে হ্যাঁ যে সেই ইভেন্টটা যদি তখনই আমরা সরাই দিতে পারতাম, আমার ইভেন্টটা আমি চলে যেতে পারতাম। কিন্তু তখন আর কি রিগ্রেট ছাড়া, লাইফ অনেক শর্ট, আর একটা ম্যানের লাইফের সবচেয়ে বড় পেইন হলো রিগ্রেট। সো আমরা হয় ইদার আমাদের চুজ করতে হবে পেইন অফ ডিসিপ্লিন অর পেইন অফ রিগ্রেট, দ্যাটস আওয়ার চয়েস। সো এফটি জীবনেও আসবে না, বানাই নিতে হবে। হ্যাঁ এটাই। টু বি অনেস্ট, আমি যা বুঝলাম আমার লাইফে এফটি আসেনি না, আমার লাইফে অনেক এফটি আসছে আমাদের, সেটাই আমরা মানাই নিতেছি। লাইক টু বি অনেস্ট, আমার উচিত ছিল যে যেদিন আমি এসে গেছিলাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, আমার একটা ছবি তোলা উচিত ছিল। আমি ওই দিন সত্যি ইমান গাজী যে থিঙ্কিংটা করছিল, আমার ওখানে দাঁড়ায় হয়েছিল এটা, যে আই ক্যান নট ডু দিস, কোটি কোটি মানুষ, আই ক্যান নট বি অ্যামং দ্য র‍্যাটস, ইউ নো, টু বি অনেস্ট, লাইক ডিরেক্টলি বলছে আই ক্যান নট বি অ্যামং দ্য র‍্যাটস। আমার ওই দিন হয়েছিল এটা, 5-6 লাখ পোলা পায়, 50টা সিট 6-7 লাখ পোলা পায়, 50টার মধ্যে ছেলেদের জন্য 25টা পরীক্ষা দিচ্ছে জাহাঙ্গীরনগর, যেটা আমি দেখলাম 3-4 লাখ মানুষ হাঁটতেছে, পরীক্ষা মানে সিট আছে 50টা, 5টা শিফট পরীক্ষা। আর আমরা বলি যে মানে আমরা যেসব এন্টারপ্রেনারশিপ করতেছি এখানে কম্পিটিশন ব্রো, কম্পিটিশন পড়াশোনায় দেখা উচিত, কম্পিটিশন দুনিয়ার সব জায়গায় আছে। ওই যে যারা রিক্সা চালায় ওদেরও প্রচুর কম্পিটিশন, কত রিক্সা, ও যদি ঠিকঠাক একটু লেজি থাকে ও জীবনে একটা প্যাসেঞ্জারও পাবে না, বাকি লয়ে যাবে। যেটা মনে করো রাস্তায় মামা আসেন কমে রাখ, আসেন আগায় যায়, যেটা ওইটাই সব লয়ে যাবে। কম্পিটিশন, তুমি একটা মোড়ে যায় দাও 4-5টা দাঁড়ায় থাকে। সো কম্পিটিশন দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু ইউ হ্যাভ টু কম্পিট, একদিন একটা সুন্দর কথা আই থিঙ্ক তোমার সাথেই বলছিলাম, অর্পণ ছিল না, যে ওই যে অনেকে বলে যে যারা পত্রিকা বেচে বা একজন রিক্সাওয়ালাও তো সকাল 6টায় উঠবে, তা ও রিচ হয় না কেন, কি হলো? কন্টিনিউ কিছু হয়নি। হ্যাঁ, এটা আমরা আগের পডকাস্টেই বলছি। হ্যাঁ, তুমি তখন বলছো যে কিন্তু ওরা তো আমাদের কম্পিটিটর না, ওদের কম্পিটিশনেও আগায় যাচ্ছে, যে সকাল 6টায় উঠা, যে রিক্সাওয়ালা সকাল 6টায় উঠবে, বা যে পত্রিকাওয়ালা 6টায় উঠা দেয়, আর যে 10টায় উঠা দেয়, যে 6টায় উঠে ও বেশি সেল করে, দ্যাটস রাইট, বাট আমাদের কম্পিটিশন ওরা না, আমাদের কম্পিটিশন ওরা না। সো ধরো একটা এজেন্সি ওনার যে 10টায় ওঠে, ও হয়তো আমাদের থেকে কম করবে, কিন্তু একটা এজেন্সি ওনার যে সকাল 3টায় ওঠে, 3টায় উঠে ওই টাইমে ও এমন ফ্রকগুলা খায় যেটা ওই টাইমের জন্য পারফেক্ট, কারণ 3টায় তো আবার কল করা যাবে না। সো ওই টাইমে ও ওই ফ্রকগুলা খায়, কলের টাইমে ও কলের ফ্রক খায়, এন্ড এইভাবে ও যদি করো তো আমাদের মানে অলরেডি মানে সুপারসিট ও মান্থলি 10টা করে ক্লায়েন্ট নেয়, রাইট। এই যে এথিকে 150 প্লাস ক্লায়েন্ট,
তাই না? কারণ 150+ ক্লায়েন্ট কি ওর কি মনে হয় যে 100 কি 15 বছর ধরে চালায়, যে বছরে 10টা করে আনছে, তাইলে তো 150 হয় 15 বছরে না? কিন্তু ওর এজেন্সি তো 2 বছর আগে, তার মানে ওর মান্থলি ওরকম 10টা করে আসছে, ও আনছে গেছে হ্যাঁ, এইটাই তো রিটেইন করছে তো একটা। সো রিটেইনে আছে 150+, তাইলে ও আনছে কমপক্ষে 350-400। তো 350-400 তুই গুইনা দেখো যে ও মান্থলি 5-6টা করে আনে। ওর একটা টিম আছে, সেলস টিম, ওরা আনে। হয়তো এখন আছে সেলস টিম, ও প্রথম দিকে ও নিজেই আনছে। সেরকম সব এজেন্সি, আমরা হলো একটু লেজি এজেন্সি এখন পর্যন্ত, বাট আমাদের লেজিনেস ছুটাইতে হবে, এটা আমরাই ছুটাইতে পারবো, আর কেউ না। এটা ছোট পয়েন্ট যে মানে ব্রেইন ওয়াশিংটা তোমরা মানে ঠিক আছে, অনেক ধরনের কনস্পিরেসি আছে, কিন্তু একটু ভাবলে আমাদের যেসব মোরাল, যেসব ওয়ার্ড শেখানো হয়েছে বা মোরাল স্টোরি শেখানো হয়েছে, ওগুলাও কিন্তু এক প্রকার ব্রেইন ওয়াশিং। যেমন আমি কেবলই মাথায় আসলো, আমি যদি একটু ছোট করে বলি যে রাজা, ওই যে সোনার ডিমের রাজার হাঁসের গল্প আমরা শুনছি, যে প্রত্যেকদিন সোনার ডিম দিত আর সেই রাখালোটা বেচতো, ঠিক আছে, কৃষক। এখন কথা হচ্ছে যে আমাদের এমনভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, কিন্তু মানি তোমার সেদিন হ্যাপিনেস ক্রিয়েট করবে যেদিন তুমি নিজের টাকায় তোমার বাপের হার্ট সার্জারি করাবা। এই জায়গায় আরেকটা ভালো কোট আছে যেটা কেউ শোনায় না, সবাই খালি বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। এটা কারা বলে? আমাদের সারাউন্ডিংরা বলে, কারণ আমরা যে সার্কেলে আছি ওরা সবাই ওরকম অত মানি নাই। হয়তো আমরা রিচের ওই জায়গায় যে গেলে ওরা দেখবো ওরা কেউই বলে না মানি ক্যান নট বাই হ্যাপিনেস, যারা রিচ। অ্যান্ড্রয়েড কোনোদিন বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস? কিন্তু একটা কথা আছে, এই কথাটা যে একদম কমপ্লিটলি ভুল তা না। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ইটস ট্রু, বাট পভার্টি ক্যান নট বাই এনিথিং। এটা কেউ বলে না, এটা কেউ বলে না। এটা তো আরো ভয়ঙ্কর জিনিস যে প্রপার্টি কি তুমি তোমার বাবারে কবর দিবা, ওই জায়গাও কেউ দিবে না। তো কবর দিতেও টাকা দেওয়া লাগে, জানো? ওই কবরস্থানে টাকা দেওয়া লাগে, রেজিস্টার করা লাগে, বছর বছর টাকা দেওয়া লাগে। কিন্তু আমার টাকা না থাকলে তো এটা করতে পারবো না। সো প্রপার্টি ক্যান নট বাই এনিথিং। তুমি কাফনের কাপড়ও কিনতে পারবে না। এদিকে তুমি বলতেছো মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট প্রপার্টি ক্যান নট বাই এনিথিং। এটা কেন বলে না কেউ? সো দ্যাটস দ্য ব্রেইন ওয়াশিং থিং। কারণ রাজার হাঁসের সোনার ডিম যদি আমি বেচি তাহলে তো আমার সারা জীবন আর কিছু করা লাগবে না, কিন্তু আমাদের বোঝানো কত পাগল বানানো হয়েছে আমাদের, যে বোঝানো হয়েছে যে একদিনে যে ও ডিম বেচতো সেই ডিম ওরও একদিনেই টাকা শেষ হয়ে যেত। মানে এটা লিটারালি ব্রেইন ওয়াশিং। এই যে মানে এটা হচ্ছে রিচদের হেট করা থেকে আসছে, এখানে অনেক রিচেরও সমস্যা আছে। যাই হোক, এই স্টোরিটা আমার কাছে মনে হয় যে রিচরাই বানাইছে, তাও অমন টাইপের মানুষটা এলিটরাই বানাইছে। আমি জানি না, আমি এই স্টোরিতে আমি যেটা মোরাল দেখি, এখানে ওরা আরেকটা জিনিস বোঝাইছে, লোভে মনে গ্রিড। হ্যাঁ আচ্ছা, লোভ মনে গ্রিড করা যাবে, পেট কেটে ফেলবে। হ্যাঁ, যে মনে করো যে আমার এজেন্সি থেকে টাকা আসতেছে 10 লাখ কনসিস্টেন্সি, তো আমি এই জায়গা থেকে আমার নতুন রিটেন কাস্টমার অ্যাকুইজিশন করতে লাগে মনে করো যে 5 লাখ, আমি আরো 3 লাখ অ্যাড করতে চাই, ইনভেস্ট করতে চাই যাতে আরো আসে, কিন্তু আমি যে 10 লাখ নিয়ে খেয়ে ফেললাম। সো এইটা হয়ে যাবে গ্রিড। তাহলে আমার সোনার মুরগিটা মইরাই গেল। হ্যাঁ, ইয়েস, সোনার হাঁসটা আর নতুন কেউ আসলো না। ওই মোরালটা যদি নিজে গ্রিড, তাহলে ঠিক আছে যে গ্রিড খারাপ, কিন্তু ওইটা যদি নিজে মানি ক্যান নট বাই হ্যাপিনেস আর টাকা খারাপ, না, হি ওয়ান্টেড মোর, এজন্য ওর পতন হয়েছে। গ্রিড, মেইনলি গ্রিডও অনেক অনেক ভয়ানক জিনিস, ইসলামেও আল্লাহ নিষেধই করে দিয়েছে। গ্রিড রাখাই যাবে না, লোভে পাপ, পাপে লোভ। এই যে তুমি সবচেয়ে ভালো জানো গ্রিড কেমন। গ্রিড তোমার মাইরা ফেলতেছিল শাহিন চাকলাদারের বাসায়। দ্যাট ইজ গ্রিড। এই জন্য তো আমি ওই দিন ওটা বলতেছিলাম যে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমাকে বুঝটা দিয়েছে, দুই বলার বের করে আনা। আমি বলতেছি নিচে ধরে গেছে, এমন না যে ওরা বুঝতেছে না, কিন্তু গ্রিডে ওরা আর সামলাইতে পারতেছে না। অফ ক্যামেরা আরো এক্সট্রা বল বানায়, ক্যামেরা আর বললাম না। না মানে জারিন অনেক কিছু বলছে, কাহিনী কি হয়েছে, শোনেন তো, তার আগে তো অনেক সুন্দর জিনিস নেওয়া হয়েছিল। তা আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তখন এদের বাঁচানোর জন্য আমি বলছি তুই এসব জিনিসগুলো এখানে রাখ, আমি ওদেরকে নিয়ে আসি। তাকে এসে দেখি যে ওরা তো নিতে পারেনি, এদিক থেকে এগুলো নিয়ে গেছে, আমার যে ফ্রেন্ডের কাছে রেখে গেলাম আগে জিনিসগুলো। না বলে কিচ্ছুই নাই, জাস্ট ওর পায়ে শাইন চকলেটের জুতো ছিল, জারিনের ব্যাগে ছিল হলো হেয়ার ড্রায়ার আর গ্লাস, এই জন্য এই থাকছে। আমার সুন্দর ঘোড়াটা হারাই গেল। আরে
ইটস ওকে। কি হারাই গেল? ওই যে ঘোড়ার ভেস মনে আছে ব্রো, ওটা তো আমি লাইফে দেখিনি আর সেকেন্ড। যা ওইগুলো আমরা বহুত ব্রো একজনের মাছ ছিল মনে আছে টিভি নিয়ে যাওয়ার জন্য, অর্পণ দেখছিলি না? কি একজনের মাছ ছিল যে টিভি নিয়ে যাওয়ার জন্য, 4টা টিভি। না বলি এটা অ্যাকচুয়ালি হলো মানে রিস্টা দেখে রিস্টা মানে ওরা কিছু বলতো না, যেহেতু সব পড়তে তো ওরা কি মনে করছে যে ওরা রেখে দিয়েছে, ওরা কি বলছে যে এলাকার নেওয়া যাবে না, পরে ওরাই ভাগ করে নিয়েছে, ওরা হলো আত্মীয়রা। হ্যাঁ এ তো বোঝে ওরে ম্যান। সো যাই হোক, সবাই নীতি যেটা বুঝাতে চাইলাম যে গ্রিড এরকম জিনিস মানুষের মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, লোভে পাপ পাপে মৃত্যু। সো আমাদের সব দিক স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। এই সাজ্জাদ ওই আঙ্কেলটাকে সব ক্যান মারলো, কারণ ওই তো অলরেডি 3টা টিভি চুরি করছে, 4 নাম্বারটা নিতে 4 নম্বর চুরি করে বেরোচ্ছিল, মানে ওর 7 পূরণ হয়নি, ও দেখে ওগুলো সবই নেবে। ফার্স্টটা নিয়ে গেলে হয়তো ওরা কেউ খুঁজেও পেত না। সেটাই। এ শোন, এই দেখ ফার্স্টে যে 3 মান আছে সব তো হাততালি দিয়েছে তাই না, লাস্টে এবার ওই শাইন চাকরি যেসব আত্মীয় আইলো না, ওরে চোর 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 ধর, তখন সব ধরছে। এটাকে সব তালি দিচ্ছিল যে কি ভালো কাজ করছে, কেউ কিছু করছিল না। ওর ওই যে লোভ ধরছে, তো লোভ ধরে এখন সবই গেল ওর। ও 3টা নিয়ে বেচে দিত, 4 নাম্বারটা নিতে আসলো কেন দেখিস, ও তো তখন বাইকে উঠাচ্ছিল 4 নম্বরটা, তখনই ধরছে ওরে, আর 3টা আন। তখন যারা তালি দিছে তোর বলে এই ও তো আগে 3টা নেছে, বুঝতে হবে। যারাই তালি দেয় সবাই তোমার ওয়েল উইশার না, এটা বুঝতে হবে। তালি লাইফে অনেকেই দিবে, কিন্তু তুমি বিপদে পড়লে ওরাই আবার আইসা তোমারে ফাঁসায় তো পিছন তালি দেবে ব্রো। কি একটা দিন ভাই ওইটা, ইট ওয়াজ ডেডলি ম্যান। বাংলাদেশ সার্ভাইভ করেছি না, আমাদের প্যারা হবে না পরে। বাংলাদেশে বিজনেস দাঁড় করায় ফেললেও দুবাইতে যে প্যারা হবে না ইনশাআল্লাহ। সো বাংলাদেশের স্ট্রাগল যতটুকু এখনো বাকি, দেখো আমরা যদি 10টা করে ক্লায়েন্ট আনতে পারি তাহলে এটা কোনো প্যারাই না। যাই হোক, আমরা এখন সেলফ ইমপ্রুভমেন্টে থাকি। আচ্ছা, সাজ্জাদ একটা কথা বলছিল যেটা আমি আরেকবার বলতে চাই, শিওর। ওই যে ফ্রেন্ড নিয়ে, তা আমি একটা এই নাকি একদম রিসেন্টলি গতকালকে আমি এই কোডটা পড়ছিলাম এক জায়গায়, যে গিভ মি এ ফ্রেন্ড, আই উইল টেল ইউ হু ইউ আর। নাইস। আই থিঙ্ক আমি এটা ওয়াইফ নিয়ে ওয়াইফ, আচ্ছা হতে পারে। আমি এটা শুনছি যে একটা অথর, ওর কাছেই শুনছিলাম। ও অনেক মোটিভেশন, একটা বুড়া আছে, অনেকগুলো আছে, এর ভিতরে একটা গ্রিম হাসেল হইতে পারে। যাই হোক, রাশিয়ান মাফিয়া বুড়া না ওইটা তো আছে, আরো একটা আমেরিকান, ও খুব ভালো। যে ওর একটা আছে না, ওয়াই নট ইউ। আচ্ছা হ্যাঁ আমি দেখছি হয়তো ওয়াই নট ইউ। ও বলতেছে যে তুমি মানে তোমার ফ্রেন্ড সার্কেল দেখলে আমি বুঝতে পারবো যে কেন তুমি সাকসেসফুল। হ্যাঁ ওটাই। আচ্ছা ওটাই আর কি, গিভ মি আ ফ্রেন্ড, আই উইল টেল ইউ হু ইউ আর। কারণ তোমার 5টা ফ্রেন্ডের কি বলে কম্বিনেশন নাকি, কিন্তু আমি বলি তারপর উনি অ্যাড করছিল যে if 5 of your friends are poor, you are the 6th poor. yeah that's the if 5 of your friends are billionaire, you will be the 6th billionaire. সেটাই তেমন। and আমরা না আমরা আর কি মনে কর যে আমরা দুইজন পডকাস্টার আগে শুরু করছে। হ্যাঁ, নো আমাদের ফ্রেন্ড, he is now the third podcaster. He is now the third podcaster. Podcaster. Yeah, so like that. English. And হ্যাঁ, আর এর সাথে আমি আর কি যেটা অ্যাড করতে চাই, সো এখন তাহলে আমরা খারাপ ফ্রেন্ড কেমনে বাদ দেবো? আমি দেখছি যে সাজ্জাদ মানে একটা ম্যানের লাইফ, মানে একটা ম্যান হিসেবে আমরা সবসময় আর কি মানে সফট হয়ে আমরা সবকিছু অ্যাকমপ্লিশ করতে পারবো না, আমাদের অনেক রুড হইতে হবে। এই যে তামিম বলে আয় বেরি খা, ও নেক্সট বার যখন ফোন দেবে আমি ডাইরেক্ট বলবো না, করি না। আচ্ছা, এবার আমি বলি, আমি আরো রুড হতে হবে, পারবো না আমি, আই ডোন্ট। আচ্ছা, এবার আমি একটু যাই। হ্যাঁ বলেন। আমি এই জায়গায় সবচেয়ে বেশি ছিলাম কারণ আমি ছোটোকাল থেকে অনেক বড় ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরছি, অ্যান্ড আমার মাল্টিপল ফ্রেন্ড সার্কেল। 3-4 জায়গায় বসে 3-4 জায়গায় যে আমি আড্ডা দিতাম অনেক জায়গায়, অ্যান্ড আমার জন্য এটা অনেক বেশি হার্ড ছিল, কারণ ওরা সকাল হইলে আমার ফোন দেয় না, আমি ফোন দিতাম। নট লাইক যে ওরাই আমার ফোন দেওয়া যায় এরকম না, আমরা সবসময় একসাথে গল্প করে আড্ডা দিয়ে বড় হয়েছি।
অ্যান্ড আমি সেলফ ইমপ্রুভমেন্ট অনেক বেশি স্ট্রাগল করছি, এটা এক সপ্তাহ যায়নি, তারপরে গেছি আবার ফোন দেয় 24 আওয়ার ডেইলি রুটিন 4 ঘন্টা রাখিলেন ফর ফ্রেন্ডস। সো এটা অনেক কম, দেখা যাচ্ছে 8-9 ঘন্টার ভিতরে আমি কমায় 4 ঘন্টা আনছি, তাও পারতাম না, 6 ঘন্টা হয়ে যেত, 7 ঘন্টা হয়ে যেত। হ্যাঁ আপনি বলতিলেন যে অনেক হার্ড 4 ঘন্টা অনেক, হ্যাঁ। সো 4 ঘন্টা আমার জন্য অনেক কম হয়ে যায়, তাও আমি দিতাম, ওইভাবে আমি শুরু করছি। আর এখন আমি লাস্ট এই যে পুরা রোজার মাসে আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় না, অ্যান্ড লাস্ট কবে এরকম 1-2 দেখা হয় রাস্তায়, আমি যে একটু কথা বলবো বসবো, ওই টাইমটা আমার হয় না। এখন এটা কি আমি এর আগে রুড হয়ে ট্রাই করছি, পারি না, পরে কারণ কি পরে বেশি লোনলি একা থাকলে আমারই মন চায় যাই ওগুলোকে একটু বলি। এখন জিনিসটা হয়ে গেছে কি ওয়ার্ক ব্রো, আমি রোজার মাসে আমি ঠিকঠাক জিমে যাওয়ার টাইম পাই না, আমি কি ওদের সাথে যে গল্প করব জিমে। হ্যাঁ সো দ্য থিং ইজ আমি মানে সবাই যারা যারা দেখতেছে ব্যাড ফ্রেন্ড বাদ দেওয়ার একটা ফর্মুলা দিয়ে দিই, জাস্ট ইউ হ্যাভ টু বি বিজি। তুমি তোমার লাইফের শিট তাই তুমি পারতেছো না, তুমি তোমার লাইফের গোল ঠিক করো, তোমার 5 বছরের গোল লিখা ফেলাও, ওই অনুযায়ী তোমার এই মাসে কী কী করতে হবে, ওই অনুযায়ী তুমি ডেইলি কী কী করবা কাজ করা শুরু করো ডেইলি, দেখবো তোমার ওই টাইম নাই। কিসের ফোন, তুমি তো ফোন ধরারই টাইম পাবা না, ফোন তো সাইলেন্ট হয়ে আরেক রুমে থাকবে, তুমি তো কাজ করতেছো তোমার মিশনে, তোমার ভিশনে। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লাইক রিমুভ দোজ ফ্রেন্ড অর এনিথিং। সো এটা আমার জন্য কাজ করছে উইদাউট, তুই বললি না যে কেমনে ছাড়বো, তখন আমি ভাবলাম ম্যান আমি কতদিন ওদের সাথে কথাই বলি না, সেটা আমি কেন বলি না। তো আমি ভাইবা দেখলাম যে বিজিনেস এত বেশি যে আমি ওদের কথা ভাবতেও পারিনি। হ্যাঁ দ্যাট ইজ এ গুড স্ট্র্যাটেজি, আসলে ভালো। আমার মনে হয় যে এটা স্ট্র্যাটেজি আসলে মানে স্ট্র্যাটেজি হিসাবেও কারো নিতে হবে না, কারণ ইউ জাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, যেটা তোমার লাইফে ইম্পর্টেন্ট। তাইলে যত খারাপ জিনিস আছে ওইটা তোমার ভাবা লাগবে না, কি কি খারাপ আছে ওইটা একা একা চলে যাবে, জাস্ট তোমার লাইফে ফোকাস হওয়া লাগবে, তোমার জিমে যাওয়া লাগবে, তোমার বিজনেসে কাজ করা লাগবে, তোমার পড়ালেখায় ফোকাস দেওয়া লাগবে, তোমার যা যা আছে এভরিথিং। আমার প্রত্যেক পডকাস্ট কিন্তু হ্যাঁ আমি ওই যে আরেকটা কথা বলতে গেছিলাম, যে ফ্রেন্ডের কথা বললো ওয়াসিম ভাই, যে আমি ওয়ার্কে বিজি থাকলে ফ্রেন্ডরা আসবে না, আসলে ওইটা কি ওই যে হ্যাবিট চেঞ্জিংয়ের ভিতরে পড়েছে ওইটা, যে এটা তো তোমারই মাথায় চলতেছিল যে ওদের যদি 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সময় দিয়ে আমারই ভালো লাগে না, আমারই মাথা কেমন কেমন করে। সো অনেকে কিন্তু ফ্রেন্ড বাদ দিয়ে দেয়, কিন্তু ফ্রেন্ড বাদ দিয়ে ওরা কি করে, হয়তো ধরো 2টা সার্কেল বাদ দিয়ে একটা সার্কেলের সাথে থাকে, ওদের সাথে উইট খায় বা নিজে বাসায় বসে ফ্যাপ করে। সো হ্যাবিট অর্পণ যেটা বলছিল একবার, মানে এটা আমি অনেক জায়গায় শুনছি যে হ্যাবিট তো চেঞ্জ করা কঠিন, হ্যাবিটটা আমরা রিপ্লেস করে ফেলাই। সো রিপ্লেস করে অনেকে ওইখানে আরও খারাপ হ্যাবিট ঢুকাতে পারে, বা তুমি যেটা ভালো বললে যে ওই হ্যাবিটটা বাদ দিয়ে ওয়ার্কের হ্যাবিটটা নিজের ভিতরে রাখা। সো এইটা দিন শেষে সব কিছুই কি একটা বেসিকের উপরে চলে আসে। সেলফ ইমপ্রুভমেন্ট যে খুব মানে ম্যাথ করা অনেক কঠিন কিছু তা না, খুব সিম্পল কিছু সূত্র, যে হ্যাবিট রিপ্লেস করা, একটু ডিফারেন্ট কিছু কাজ করা, সব শেষে দিন শেষে এই জিনিসগুলাই আমি যেটা বললাম না কাজ, সেটা হলো তুমি হ্যাবিট বলো আর যাই বলো, খুব সিম্পল কিছু জিনিস। সেলফ ইমপ্রুভমেন্ট ইজ কনসিস্টেন্সি, দ্যাটস ইট। তোমার ডেইলি কনসিস্টেন্টলি নিজের একটু ইমপ্রুভ করতে হবে আগের দিনের থেকে, দ্যাট ইজ সেলফ ইমপ্রুভমেন্ট। আর আমি যেটা বললাম না ওটা খালি হ্যাবিট নয়, ওটা এভরিথিং। আমি বলছি তোমার লাইফে যেটা দরকার তোমার লাইফে ফোকাস দিতে হবে, তাইলে দেখবে সব ব্যাড জিনিস চলে যাবে। লাইফে ফোকাস দেওয়া মানে তোমার ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, সো ওই ক্ষেত্রে তোমার হ্যাবিট আসবে, ওই ক্ষেত্রে তোমার ওয়ার্ক আসবে, মেডিটেশন আসবে, এভরিথিং। ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর লাইফ, তোমার জীবনে তোমার ফোকাস করতে হবে, তোমার জীবন লক্ষ্যের দিকে আগায় যেতে হবে, দ্যাট ইজ সেলফ ইমপ্রুভমেন্ট। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু do the hard work, especially when you don't feel like it. Man, that's a quote. Shout out to Hamza. Yeah. That's a G quote. And এটা যে খুব একটা মানে বড় কঠিন কিছু তা না, টু বি অনেস্ট। যদি একটু রিফ্লেক্ট করি লাইফের উপরে, আমি শুধু জিম স্টার্ট করার আগে আমি খুব চাইতাম, তখন ভ্যালিডেশন কি, আমার একটা ভ্যালিডেশনের উপর একটা অ্যাডিকশন ছিল, কিন্তু ভ্যালিডেশন তো কোনো ফ্রেন্ড আমার দেবে না, আমি কি করি তখন, তাই না? অ্যান্ড যখন জিম করা শুরু করলাম, ভ্যালিডেশন ফ্রেন্ডরা দিক বা না দিক, আই ডোন্ট গিভ আ শিট, আমি তো জানি আমি আমার বডি নিয়ে কী করতেছি, তাই না? সো ডিফারেন্ট কিছু করা, যেমন ওয়ার্ক, রমজান মাসের সারা রমজান মাস তো জুবাইর এদের কারোর সাথেই তো দেখা করা হয়নি, লাস্টের ওই কয়দিন যে আমি আর তুই একটু মার্কেটে ঘুরছিলাম আর কি। সো এইটাই যে মানে, আর এটা তো আমাদের ওয়ার্কের মোটে 10% করা হয়েছে যতটুকু করার দরকার ছিল। সো এটা যদি ঠিকভাবে মঙ্ক মোডের মতো শুরু করা যায়,
তো এই জিনিসগুলোর ক্রেভিংস থাকবেই না, ফ্যাব বলো, এইসব ফ্রেন্ডদের সাথে থাকা, ভ্যালিডেশন বলো। ব্রো আমি তো 23 দিন আমি শুধু চোখ বন্ধ করে ওয়ার্ক করবো, আমি এটা ভেবে যে 23 দিন পরে যদি টাকা আসে হাতে, সেই কি বলছিল অর্পণ, ঢাকার মিড থিওরিতে যে স্টেক খেতে পারবো, আর 23 দিন শেষে আমি আমার ফেভারিট একটা গেম খেলতে চাই, সেটা একটু খেলতে পারবো। আমি তো এইটা ভেবেই 23 দিন আমি চোখ বন্ধ করে কাজ করব। আরে ম্যান, মন করে সেটা যে যা ইচ্ছা করবে এটাই। সো অনেক ফানও আছে, যে এটা যে খুব কঠিন নিজের একটু বিল্ড করা। টাকা যখন হাতে আসে তখন ফান বোঝা যায়। 2K টাকা হাতে আসে, and I was really happy, not like lovi, really happy. 7 sky, হ্যাঁ। আমি যখন আব্বু আম্মুর হাতে 1K, আমার বয়সে ভাইয়া দিইনি, আমি কিন্তু এখনো 20 না, মানে লিগা, মানে ন্যাচারাল এজও আমার 20 না, আমি 19 and 11 মান্থ। আব্বু আম্মুর হাতে 1K তুলে দেয়, দ্যাট ওয়াজ, কারণ আমার ওই যে ফার্স্ট আমি যে এটা পড়াতাম, যেটার 1000 টাকা পেলাম, ওটা তো তুলে দিতে পারিনি। 1000 টাকা তো I provide your family। আমি তোর সাথে যেদিন ওই যে বাইরে গেছিলাম না অর্পণ, আমি আর তুই এসে গেছিলাম না, ওই যে গত পরশুদিন আমি আর তুই বেরোলাম না ওই যে ওই রেস্টুরেন্টে, ওই দিন আব্বু আম্মু বেরোলো না, ওই আমি যে টাকা দিচ্ছিলাম ওটা দিয়ে তারা মেইনলি কিছু কিনসার খাইছে, ফুচকা বলিস বা কি খাইছে যেন। সো that was happiness। আমি আর সাজ্জাদ আমি এটা জানতাম WSR এর not buy happiness man, বল WSR আমি সাজ্জাদ WSR এর ল্যান্ডে গেছিলাম। হ্যাঁ WSR এরিয়াতে গেলাম। বাইপাস না জোসাটা যায়, এই ওয়েট বাইপাসে তো হচ্ছে যশোর DOHS বাইপাসের ওই যে ওই লেকের ওইটুকুতে হবে না DOHS? হ্যাঁ ওর সাইডে দেখছিস না, ওইখানে যে রোডও বানাইছে, ওইখানে মেইনলি একটা সোসাইটি মতো বানাবে, ভালো সোসাইটি। DOHS বানাবে, ওটাই তো ডোজ বানাবে। DOHS এ মেইনলি কি হয়, অনেক জোস বিল্ডিং থাকে যেখানে মেইনলি থাকে হাই ক্যালিবারের পিপলরা থাকে, হাই ক্যালিবারের, আর মেইনলি বানা আর্মিদের জন্য, রিটায়ার্ড আর্মি টার্মি ওরা থাকে সব। দেখবা যত DOHS আছে সব ক্যান্টনমেন্টের পাশে। ঢাকা DOHS এর ওখানে থাকে হলো সালমান মুক্তিদির, আইমান সাহেব, যাই ওইটাও ঢাকা ক্যান্টনমেন্টের, মিরপুর ক্যান্টনমেন্টের, সবই হলো ক্যান্টনমেন্টের পাশেই থাকে DOHS গুলো। এটাও দেখবা ক্যান্টনমেন্টের পাশে। আচ্ছা, এই যে সাজ্জাদে বলে যে হি ফেল্ট ভেরি হ্যাপি, তো এখন আমার ক্ষেত্রে আর কি আমি যেটা দেখলাম যে যত আর কি মানে তুমি অ্যাকমপ্লিশ করবে তত বেশি আরো আর কি নিতে ইচ্ছা করে, মানে আগেরটা ভালো লাগে না, কিছু কম পালে। যেমন ও যখন বলে যে ওরা কি 2K পেয়ে অনেক ভালো লাগছে, তখন আমি ভাবতেছিলাম যে আমার তো মানে আমি তো এখন 15K নিচে পেলে আমার ভালো লাগবে না, কারণ আমি 15K পেয়ে গেছি একবারে। যে সেটা ম্যান আই হ্যাভ এ গোল ব্রো, এটা তো একটা হ্যাপিনেস। এটাই কিন্তু আসলে ডোপামিন। মনে করি যে মানুষ যে প্রথমে সফট পর্ন দেখে, তারপরে হাইয়ে যায়, কারণ কি জানিস, ওই ডোপামিনের বেসটা চেঞ্জ হয়ে যায়, তখন আর ওর ওই সফট পর্ন দেখলে সেম হিট করে না। সো আমাদের ওই ডোপামিন কিন্তু খারাপ, মানে খারাপ না, একটা ভালো জিনিস, আমরা খারাপ দিকে ইউজ করি। ওই ডোপামিনই কিন্তু মানিতেও আসে। সো 2K-তে যেই ডোপামিনটা আসবে, পরের মাসে 2K-তে একটু কম, তারপরের মাসে কম, এই জন্য তখন আমার ব্রেইনই বলবে যে আমার আরো ডোপামিন লাগবে, ইউ হ্যাভ টু আর্ন 5K। দেন 10K। সো এমনি ডোপামিন ইউজ করতে হবে ভালো দিকে। ডোপামিনের ক্ষেত্রে একটা ডিলেমা হয়, যেটা হলো আপনার শার্ক ট্যাঙ্কের আর কি একটা শার্ক আছে, নাম হলো রবার্ট হার্জাবেক। তো বলতেছিল, ওর ভিডিও দেখতেছিলাম যে আমার আর কি লাইফে একটা টাইমে আর কি মানে একটু ডাউনফল হয়েছিল, যে আমার কাছে হলো একটা গালফ স্ট্রিম 400 ছিল, মানে এটা প্রাইভেট জেটের একটা মডেল, গালফ স্ট্রিম 400। কারণ আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমার একটা গালফ স্ট্রিম 500 থাকবে। তো এই নিয়ে আর কি অনেক টেনশনে ছিল যে কেমনে দেন ও আর কি মানে বুঝলো যে এগুলো তো কি বলা যায়, কোনো শেষ হবে না, তখন নতুন মডেল আসবে, হ্যাঁ 600 আসবে, হ্যাঁ। তখন আর কি ও বললো যে তখন আর কি আমি মানে আই স্টার্ট টু লাইক অ্যাপ্রিশিয়েট হোয়াট আই হ্যাভ অ্যান্ড আই ডিড মাই বেস্ট টু গেট দ্যাট। এখন পেলেও আম হ্যাপি, না পেলেও আম হ্যাপি। একটা লেভেলে যে এরকম হইতে হয়, হ্যাঁ শুরুতে হলো ওরকম হইতে হয় যে এখন 2K তাহলে আমার 10K তাহলে আমার 100K, এক সময় যে আবার স্পিরিচুয়াল মানে আমি হ্যাপি, আল্লাহ যা দিছে এরপরে আল্লাহ যাই দিবে আমি হ্যাপি। কিন্তু তখন ও বলছিল যে তখন আর কি লাইক একদম লাইফের শেষ, মানে একদম শেষে আর কি লাইক অল ইউ হ্যাভ ইজ ফেইথ, অন্য সব কিছু তোমার কিছু হবে না, দুনিয়াবি কোনো কিছুই কোনো কাজে আসে, হ্যাঁ কোনো কাজে আসে না।
you need to be working for the greatest reward আর কি। ইয়া ম্যান, দ্য প্যারাডাইস। ওটাই তো একটা ড্রাইভ, যে ওই ডোপামিনটা নেওয়ার জন্য। ওই ডোপামিনটা ভাবেন তাহলে কোন হাই লেভেলের ডোপামিন। ও বলতেছিল আর একটা ফানি কাহিনী, যে ওর হলো 2টা প্রাইভেট জেট, বাট ওর আরেকটা আর কি শার্ক ফ্রেন্ড হলো মার্ক কিউবেন, ওর তখন ছিল 3টা জেট। তো ওর অনেক রাগ আসতো যে আমার 3টে জেট নাই কেন। বোঝেন তাহলে রিচদের ডিলেমা কমন। রিচদের জেলাসি কি লেভেলের। আমরা তো মনে করি যে ওরা সব ফ্রেন্ড হ্যাপি, ওরা হ্যাপি না। কিন্তু ওই সময় যে আমাদের মানে ওই ডিলেমাটা এখন রাখতে হবে, এন্ড ওই সময় যে এটা সরাই ফেলতে হবে। কারণ ওই যে হামজা বলে যে তখন যে ওরা যে হয়ে যায় ওই যে ফ্যাট রিচ, হ্যাঁ ফ্যাটিস হয়ে যায়, যে না পাতি তখন ফ্যামিলিরে টাইম দেয় না, না আরো বেশি কাজ, আরো কাজ হতে হবে, ফ্যামিলি টাইম দেবে না। বাচ্চা বড় হয় কিন্তু বাপরে পায় না, বউ পায় না, বউ চিট করে, বউ ডিভোর্স দিয়ে অর্ধেক সম্পত্তি লয়ে যায়, কারণ ও তো টাইম নেই। ও তো আরো ওর ফ্রেন্ডে বিট করা লাগবে, ওরে বিট করা লাগবে। মেইনলি কি মানে না ঘুমায় হার্ড ওয়ার্ক করা, মানে তখন কিছু মেন্টালি মানে মাইন্ডসেট, মেন্টাল হেলথটাকে আবার প্রায়োরিটি দিতে হয়। সব সময় মেন্টাল হেলথ প্রায়োরিটি দিতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। হামজা একটা কথা বলছিল যে ইউ ফ্যাপ বিকজ ইউ হ্যাভ আ মেন্টাল হেলথ প্রবলেম। তো যত কিছু আছে সব কিছু মেন্টাল হেলথ প্রবলেমই হয়। এই যে আগে যেটা বলা হতো যে একটা মানসিক রোগ, ফ্যাপিং, এটাই তো মেন্টাল হেলথ প্রবলেম, মেন্টাল ডিসঅর্ডার। সো উই ফ্যাপ বিকজ আওয়ার মেন্টাল হেলথ ইজ সাক। আমরা এক সপ্তাহ ডিটক্সে থাকি, তারপরে হয়তো আবার ফেল করে যাই। তার মানে কি এক সপ্তাহতেও আমাদের ব্রেনের এত খারাপ অবস্থা, এক সপ্তাহে তো উন্নত হয় কিন্তু একদম রক সলিড ব্রেন হয় না। ওটাতে আমাদের আরো টাইম লাগবে, আরো এফোর্ট দিতে হবে, মেন্টাল হেলথে আরো ভালো করতে হবে। না আমি বলতেছিলাম প্রোক্রাস্টিনেট একদমই বাদ দিতে হবে। এটা জিনিস বলতেছিলাম যে মেইনলি ধরো যেটা বললে যে গলফ মানে প্লেইন আমার এইটার থেকে বড় এটা নেই কেন, মানে মেইন জিনিসটা কি সব কিছুর একটা এজ থাকে, ঠিক আছে? সো আমাদের অনেক কিছুর ক্রেভিংস, সারা দিন রাত জেগে কাজ করা, অন্য কারোর সময় না দেওয়ার সময় তো এইটা, কিন্তু আজ থেকে 10 বছর পরে তো এই সময়টা থাকবে না। একটা বাচ্চা থাকলে তো হবে না। সো সবকিছু একটা বাচ্চাকে, একটা বউ থাকলে তুমি যদি না দাও তাহলে ওর হক নষ্ট। এটা তো ওর হক, ওরে দিনে একটা স্পেসিফিক টাইম দেয়, এটা তো ওর হক। বিয়ে করিস না কেন? সো সবকিছুরই একটা টাইম থাকে, যেহেতু এখন আমাদের কারো দিকে মানে কেউ আমাদের দিকে তাকায় নাই, টু বি অনেস্ট। সো এখনই আমাদের উচিত সেই ওয়ার্কের ফোর্সটা দেওয়া। কারণ আমি এটা টু বি অনেস্ট, আমার ভাইয়া ডিরেক্টলি আমার গতদিন একটা কথা বলছে, ওর সাথে জাস্ট বিজনেস নিয়ে কথা বলতেছি, ও কিছু করতে চায় কিনা। ও বলছে যে আমি অনেক কিছুই করতে চাই কিন্তু আমি তখন পারবো না, আমার তো অনেক কিছুর জন্য আমার উপর তো অনেক মানে কি বলে অনেকে নির্ভর করে আছে, মানে ডিরেক্টলি বলিনি কিন্তু ভাই তো বিবাহিত। তো এইরকম একটা বিষয়। তো আরো এইখানে মজার বিষয় কি আব্বু আম্মু বলে যে কি হয়েছে শেষ কর, বললাম যে হি শুড স্টিল টেক দ্য রিস্ক। ঠিক আছে আমি বুঝতে পারছি, মানে আব্বু আম্মু বলে যে পরে কর, বিজনেস করবি পরে কর, পরে কখনো সময় না, পরে আসবে। 30 বছরে তুমি যদি 30 বছরের লোক একজনের যে পিচ কর, আই ডোন্ট নো, আই মিন ওই রিস্ক নিতে পারবে না ম্যান, তুমিই পারবা না, তুমি তখন 100 বার ভাববা। কারণ এখনই তুমি রিস্ক নিতে এতবার ভাবতেছো, এই ছোট রিস্ক, ওই টাইমে তোমার বউ বাচ্চা থাকবে, তখন তুমি ওই রিস্কের কথা কেউই ভাবে না। আব্বু আম্মু কিছু কথা পসিবল, হিউম্যানলি পসিবল, কিন্তু যারা পারে তার অনেক দূর যায়, আর যারা পারে না তারা পারেই না। অ্যান্ড সো ওই দিনের জন্য ওয়েট করা যাবে না, অনেক লেট। এখন থেকে নাইমা যেতে হবে। পরে কর, 40 বছরে যে বিজনেস করব তখন রিস্ক নিতে পারবো, মানে ভুল কথা, তখন আরো রিস্ক নিতে পারবো। ব্রেইন ওয়াশিং যেভাবে করা হয়েছে প্রত্যেকটা জেনারেশনকে, এইটার থেকে আমরা যে একটু মাইন্ড খুলে তাকাতে পারতেছি, এটার জন্য আমাদের আল্লাহরে থ্যাংক ইউ বলা উচিত, আলহামদুলিল্লাহ, যে আমরা অ্যাটলিস্ট মাইন্ডটা খুলতে পারছি। এখন ওয়ার্কের ফোর্সটা যদি লাগাতে পারি তাহলে রেজাল্ট। ওয়ার্ক ফোর্সের জন্য আমি যেটা সবচেয়ে বেশি করি, সেলফ ইমপ্রুভমেন্টে থাকতে হবে। মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ ভালো থাকলে তোমার এনার্জি, স্ট্যামিনা বাড়বে, তখন তুমি বেশি কাজ করতে পারবা। কিন্তু তোমার মেন্টাল হেলথ খারাপ, ফিজিক্যাল হেলথ খারাপ, তুমি কাজে বসবে, একটু পরে দেখো মাথা ব্যথা, ফোকাস হারাই গেছে, ফোকাস স্প্যান কম। তুমি সারাদিন রাত্রেবেলা স্ক্রল করছো, সকালে উঠে কি তোমার কাজ করলে কি মাথায় ঢুকবো? তোমার তো ফোকাস স্প্যানই নষ্ট করে গেছে। সো সেলফ ইমপ্রুভমেন্টে ফোকাস দিলে তোমার লাইফের সব, সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি বিজনেসও কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট, লাইফের এভরিথিং সেলফ ইমপ্রুভমেন্ট। সো এটা কোনো আলাদা চ্যাপ্টার না, তোমার লাইফ যেটা বললাম, তোমার গোলের দিকে আগায় যাওয়াই হলো সেলফ ইমপ্রুভমেন্ট। সো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ এভরি ডে। আচ্ছা, তাও একটা এন্ড গোল কি আছে আপনাদের, যে এটা হইলে তাহলে এটা হবে, আই বিলিভ ইট, এমন কিছু?
মানে আমি যেটা একটু যদি বুঝাচ্ছি, example আমি দিস। যেটা বুঝাচ্ছি যে আমরা তো বলতেছি যে মানে আমরা কাজ করতেছি না, আমরা হয়তো শ্যালো ওয়ার্ক করতেছি, কাজ করতেছি, হার্ড ওয়ার্ক করবো, বাট দেন হার্ড ওয়ার্ক শেষে কি হবে? মানে আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি ওখানে একটা আনুমানিক মানে আমরা এন্ডে কি পাবো? আচ্ছা, আমি আরেকটু আমি একটা মেটাফোর ভাবে বুঝাই, মানে একটা রিফ্রেম করে বুঝাই যে ধরেন যে আমরা যদি এখন আল্লাহ আর নবীর কথা শুনি, সেই হিসেবে আমার বাকি জীবনটা আমি আর কি লিড করি, দেন আমার এন্ড গোল হিসেবে আমি জানি যে এন্ড গোল হিসেবে মানে আমি যেটা পেতে পারি যে জান্নাত, তেমনই এই ওয়ার্ক করতেছি এই এন্ড গোল। আমি যেটা পাইতে চাই আমার এন্ড গোল, হ্যাঁ আপনার এন্ড গোল, সেটা হলো আমি চাই একটা বিগ হেলদি ফ্যামিলি, আচ্ছা যেটা অনেক ওয়েলদি, মানে ওয়েলদি বলতে যে অনেক রিচ এরকম না, মানে ওয়েলদি মানে আমার অনেক বড় ল্যান্ড আছে, আমার মাল্টিপল ওয়াইফস আছে, আই হ্যাভ টনস অফ সান, অনেক ছেলে, অনেক বাচ্চা কাচ্চা আছে। আর ইউ ফর রিয়েল রাইট? মাল্টিপল ওয়াইফস এন্ড এভরিথিং। তুই আমার ভিশন বোর্ড দেখিস না? হ্যাঁ আমি দেখছি ভিশন বোর্ড, 8টা 9টা করে বেবিজের হাত ধরা, বেবি মামা অবভিয়াসলি এটা অনেক বড় একটা গোল অ্যাচিভ। এন্ড এটার জন্য আমি অনেক বেশি আমার মেন্টাল হেলথ খুবই খারাপ, খুবই লো হয়ে যায় যখন আমি ফ্যাব করি। যে আই নিড মাল্টিপল চিলড্রেন বাট আই ফ্যাব, সো এটা আমার মেন্টাল হেলথ অনেক বেশি প্রেশার দেয়। অনেকে এই যে এখনই বলতেছে আমার খারাপ লাগতেছে, এটা আমার সবচেয়ে বড় রিগ্রেট লাইফে। যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। একটা ম্যান হিসেবে এটা সবার গোল থাকা উচিত, মানে এখন ইটস অলসো অ্যাবাউট রিজিক। আমি চাই কেমন জানি, যে তোরে বলছি না যে নামের শেষে আমার ফ্যামিলি নেমই হবে ওসামা। হ্যাঁ আমি বলছি, আমি জানি, আমি চাই ছড়াই যাবে ওসামা, ওসামা তিনবার ওসামা, এই ওসামা, এই ওসামা, ওসামা সবাই চিনবে, যেরকম মাস্কিউলিন ম্যান দেখলে বুঝবে এটা ওসামা। ফ্যামিলি নামে চেঞ্জ হলো, ফ্যামিলি নাম মোল্লাতে ওসামা হয়তো, আমি তো ভাবি না, কিন্তু টার্গেরিয়ান মীর টার্গেরিয়ান নাম দিবে টার্গেরিয়ান। নাম আমার ছেলের নাম, শর্ট নাম থাকবে আরিয়ান। হ্যাঁ, টার্গেরিয়ান। যাই হোক, সো দ্যাট ইজ মাই ইন গোল। হোয়াট অ্যাবাউট ইউ গাইস? আমার আর কি ওইটাই, যেটা আর কি টুটুর মারা বুঝতে পারলো না, আমাকে তোর গোল কি করছি, না অত দূরে ভাবতে বলিনি তোমাকে, আমি ক্যাপেবল ম্যান হব। বুঝে হলো তারা গোল বুঝে হলো না পদবী। হ্যাঁ, ও আচ্ছা, তোমার কি, যেমন সে এখন নিজের সাকসেসফুল মনে করে, যে সে একদম নিচ থেকে সে শুরু করছিল, একদম লেবার, সেখান থেকে সে এখন একটা ডিরেক্টর একটা গার্মেন্টস, সেই পদবিটারে ভাবে যে তোমার পদবি, তুমি কোন পদবি পর্যন্ত যাইতে। ওই পদবি আমি বলছিলাম, হ্যাঁ তখন তো বলছিলাম যে আমি কোনো মানে মানুষ আমাকে আমার কাজের জন্য, মানুষ আমাকে আমার জন্য চিনবে, দি অর্পণ। হ্যাঁ এটা আর কি আমার একটা গোল, তো চিনবেই না কেন? তোর ভালো মানুষ সবসময় ভালো কাজের জন্যই চিনে, তোর ভালো কাজ খারাপ কাজ। মনে কর তুই এমন একজনের নাম, কাজ বলতে মানে আর কি আমার ওয়ার্ক বুঝাইছে, আমার প্রফেশনটা বুঝাইছে, ওই প্রফেশনের জন্য না চিনে, কিন্তু তোর কাজের জন্য আসলে মানুষ চিনে। মানুষ নাম কোনোদিনই চিনবে না। ওটাও বুঝছি আমি। একটা মসজিদ বানাই দিবে, তাই তোর এই কাজের জন্য অনেক মসজিদে যারা আসে তারা চিনবে যে অর্পণ এই মসজিদটা বানাই দেবে। ওইটা তো ওই কাজ, আমি মেনলি বুঝাইছি জব বুঝাইছি, সেটাই। আমরা তো অর্পণ দেই এমন না, দি অর্পণ। হ্যাঁ সেটা কিন্তু আমার একটা গোল, এটা আমার একটা এন্ড গোল। আমার আরেকটা এন্ড গোল হলো আপনি যেটা বললেন, ওটা তো আছে ম্যান, ওটা আমার এন্ড গোল, যে তখন আমি চাই যে একদম একটা পিসফুল লাইফ কাটাইতে। হ্যাঁ ল্যান্ড থাকবে, ফার্মিং। হ্যাঁ ফার্মিং, আমার ইচ্ছা আছে যে ঘোড়া থাকবে একটু, মানে আগের কালের মুসলিমরা যেমন ঘোড়া নিয়ে করে, ব্রো দেয়ার আর কি বলা যায়, মানে 3 ফেজ অফ ওয়েলথ, বুঝছেন? 3 ফেজ। ফার্স্ট ফেজ হলো ইউ হ্যাভ এ হর্স, দেন সেকেন্ড ফেজ হলো ইউ হ্যাভ এ কার, দেন থার্ড ফেজ হলো ইউ হ্যাভ এ হর্স। আমি আরেকটা শুনছি, আরেকটা বলি, এমন আরেকটা ফেজ, এটা হলো, এটা কি সাজ্জাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেহেতু সাজ্জাদ অনেক বেশি আর কি এই নিয়ে অনেক ফোকাস। তোর ফার্স্ট ফেজ হলো ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস, দেন সেকেন্ড ফেজ হলো ইউ মুভ আউট ফ্রম ইউর প্যারেন্টস, অ্যান্ড দেন আবার থার্ড ফেজ হলো ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস।
এটা ওরকম না, 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 family. না, হ্যাঁ, হ্যাঁ, You Hard live face with your হচ্ছে your family. parents lives Family, with- না না family না, mainly. ওরকম না। Family You আর কি, live- আমি you live with your family, word ভুল হয়েছে। then you move out, then again you live with your family. এইখানে একটা টুইস্ট হলো যে থার্ড ফ্যামিলি হলো তোমার নিজের। তো তুমি So, মুভ আউট গোলের- করছো যাতে তুমি ওই ফ্যামিলিটা নিজে ক্রিয়েট করতে পারো। সো গোলের হ্যাঁ। কথা যদি বলি, ওটাই ফ্যামিলি প্যারেন্টস, ওটাই আচ্ছা যদি গোলের কথা বলি, I just really want to leave an impact on earth, that's all. I want to be a meteorite, that's it. হ্যাঁ, That's a good goal. Yeah. দ্যাটস আ ভেরি গুড গোল। আমি জাস্ট এমন একটা ইম্প্যাক্ট ফেলাতে চাই যেটা যে কোনো কিছু হতে পারে, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল। That's a good goal. আমি যদি বাংলাদেশে একটা ভালো Think পলিটিশিয়ান, something about that. সিঙ্গাপুরের একটা কারণ আমরা পলিটিশিয়ান অনেকটা সিঙ্গাপুর দুইজনের চেঞ্জ একটা- করে ফেলা দিছিল। Yeah. সিঙ্গাপুরে একটা পলিটিশিয়ান, নট 2-3টা, একটা। সো ওই একটা পলিটিশিয়ান যদি আচ্ছা, আমি মনে কর। বাংলাদেশের হতে পারি, মোহাম্মদ ইউনূস সে চাইলে সারা বাংলাদেশ চেঞ্জ করে দিতে পারবে, যদি ওরা টাইম দিবে না। বাংলাদেশে অনেক শীত পিপল বেশি, কিন্তু সে কি কোনো পলিটিশিয়ান ছিল? না। সে একটা অন্ট্রপ্রেনার, নোবেল লরেট অন্ট্রপ্রেনার। তো ওরকম বড় অন্ট্রপ্রেনার হইলে এমনিই করা যায়। তো যখন হয়ে যাব তখন হয়তো আমরা এদিকেও শিফট করবো ইনশাল্লাহ।